Hello, dear students. Welcome to Bong Mystery. Welcome to another class of কমপ্লেক্স এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং সেকশন কোঅর্ডিনেশন কমপ্লেক্স বা কমপ্লেক্স চ্যাপ্টারে, সেটা হচ্ছে আইসোমারিজম বা সমাবয়বতা। এরকম নয় যে ভেতরে এসোফোর থাকলে আর বাইরে এসোফোর থাকলে দুটো সেম জিনিস না, আলাদা। এখানে তো বলেছি ভেতরে কোঅর্ডিনেশন স্ফিয়ার থাকে আর বাইরে হচ্ছে আয়নি ভবন অঞ্চল। তাই আমাদের কাছে আজকে রয়েছে অনেক লোকাল মডেল। আলু আর পিচের খেলা দেখতে পাবে। অ্যাকচুয়ালি সবসময় ফলো করবে উদাহরণ, এক্সাম্পল যদি তুমি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু তুমি মানে তার ডেফিনেশন তুমি নিজের থেকে তৈরি করে নেবে। সেম জিনিস এখানে যা মেটেরিয়াল আছে, ছোলা মুড়ি বাদাম, এখানেও ছোলা মুড়ি বাদাম, শুধু এখানে ছোলা মুড়ি বাদাম বলছি, এখানে ছোলা বাদাম মুড়ি বলছি, মানে একই জিনিস অ্যাকচুয়ালি। সেকেন্ড সেমিস্টারে জিওসি সেকশনে তোমরা আইসোমারিজম সম্বন্ধে পড়েছো, সেখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে সিস ট্রান্স পড়েছো, তারপর অপটিক্যাল আইসোমারিজম পড়েছিলে না, সেখানে প্লাস মাইনাস, ডিএল মিক্সার, রেসিমিক মিক্সার, এইসব জিনিসগুলো সেখানে ছিল, মেসো কম্পাউন্ড, প্লেন অফ সিমেট্রি, আই সিমেট্রি, এইসব জিনিসগুলো পড়েছিলে। অর্ধেক জিনিস ভুলে গেছো আমি জানি, তো মোটামুটি একটা আধো তোমাদের আইডিয়া রয়েছে। তো সেটার সঙ্গে কিছুটা একই কিন্তু অনেকটাই ডিফারেন্ট, মানে খুব কম তুমি সেই সেম জিনিস পাবে, বাট কনসেপ্টটা মোটামুটি একই রকম, ঠিক আছে। তো আজকে সেই আইসোমারিজম বা কোঅর্ডিনেশন যৌগের সমবায়বতা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। সবার অ্যাকচুয়ালি এই কোঅর্ডিনেশন কমপ্লেক্সের এই যে সমবায়তা সেকশনটা বুঝতে অসুবিধা হয়, তাই আমাদের কাছে আজকে রয়েছে অনেক লোকাল মডেল। আলু আর পিচের খেলা দেখতে পাবে অ্যাকচুয়ালি। তো আমি তোমাদের দেখাবো আজকে যে কিভাবে এই আইসোমারিজম গুলো অ্যারাইজ করে। তোমাদের মডেল দিয়ে, যদি মডেল বলতে আমাদের আলু আর পিচের মডেল আর কি, এই মডেল দিয়ে যদি জিনিসগুলো দেখানো হয় তাহলে তুমি অ্যাকচুয়ালি ভালো করে বুঝতে পারবে। না হলে অনেক ইমাজিনেশনের ব্যাপার রয়েছে। তুমি জানো যে ত্রিমাত্রিক সমবায়তা যখন পড়ানো হবে সেখানে অনেক ইমাজিনেশনের ব্যাপার স্যাপার থাকে, তো ইমাজিন করতে হবে। তো যাতে তোমরা ঠিকঠাক করে ইমাজিন করতে পারো তার জন্য আমাদের এই মডেলটা রেডি করা হয়েছে, লোকাল মডেল আর কি। আমরা গরিব লোক তো আমাদের কম বাজেটের মডেল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কম বাজেটের আমাদের আলু পিচের মডেল। যাই হোক, আমরা মোটামুটি বুঝে গেলেই হলো, ঠিক আছে। তো চলো তাহলে লেটস স্টার্ট, শুরু কিয়া যায় নাকি। আচ্ছা, কোঅর্ডিনেশন যৌগের সমবায়বতা বা আইসোমারিজম অফ কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আইসোমারিজম কনসেপ্টটা কোত্থেকে এসছে, আইসোমারিজমের জিনিসটা কি তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। যে স্যার আইসোমারিজম আমরা জানি, সেখানে পড়েছিলাম যে দুটো যৌগ যাদের হচ্ছে সেম গঠন হবে, অর্থাৎ একই আণবিক সংকেত থাকবে, মলিকুলার ফর্মুলা একই থাকবে, কিন্তু তাদের স্ট্রাকচার বা গঠনের ভিন্নতার জন্য তাদের প্রপার্টি আলাদা হবে। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা প্রথমে একটু দেখিয়ে দিতে চাই, অনেকে ভুলে গেছো। সেখানে যেরকম অর্গানিক কেমিস্ট্রি তুমি পড়েছিলে মনে আছে নিশ্চয়ই, আমি জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। ধরো C2H6O ছিল, হ্যাঁ, এখান থেকে আমরা দুটো টাইপের কম্পাউন্ড পাবো, আমরা সেখানে করেছিলাম না। একটা ছিল স্যার CH3 CH2 OH, এটা একটা স্যার কম্পাউন্ড ছিল। আর একটা কি ছিল, এখান থেকে আমি কি লিখতে পারি, CH3O CH3, এটা একটা কম্পাউন্ড, তাই না? তাহলে দুটো টাইপের আমরা কম্পাউন্ড সেখান থেকে লিখতে পেরেছিলাম। একটাকে আমরা ইথাইল অ্যালকোহল বলছিলাম, একটাতে ডাইমিথাইল ইথার বলছিলাম। তাহলে দেখো স্ট্রাকচার আলাদা, নাম আলাদা, মানে ক্যারেক্টার আলাদা, কিন্তু দেখো প্রত্যেকের কিন্তু এর যতগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এরও কার্বন হাইড্রোজেন অক্সিজেন সেম, এবং প্রত্যেকের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত কিন্তু একই। দেখো C2H6O দ্বারা কিন্তু দুটোকে রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে একই আণবিক সংকেত যুক্ত দুটো ভিন্ন গঠন, এবং দুটোর কিন্তু ক্যারেক্টার আলাদা, এটা অ্যালকোহল কম্পাউন্ড, এটা ইথার কম্পাউন্ড। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলি, এই ফেনোমেনাটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আইসোমারিজম বা সমবয়বতা। এবং এই যে দুটো গঠন, এই দুটো গঠনকে আমরা কি বলবো, একে অন্যের আইসোমার বলবো, তাই না? আইসোমার বা সমাবয়ব বলবো। সমাবয়ব হচ্ছে এই দুজনকে বলবো একে অন্যের। তিনটা স্ট্রাকচারও পাওয়া যেতে পারতো, মানে এখানে হয়তো হচ্ছে না, অন্যান্য ক্ষেত্রে দুটো তিনটে চারটা, কিন্তু ফর্মুলা একই হবে। তাহলে স্যার ফর্মুলা, মলিকুলার ফর্মুলা একই, ডিফারেন্ট যদি আমরা স্ট্রাকচার করতে পারি এবং তাদের যদি আলাদা প্রপার্টি হয়, তাহলে বলবো ওই গঠনগুলোকে বলা হচ্ছে পরস্পরের সমবয়ব বা আইসোমার। এবং এই যে ঘটনাটা, দিস ফেনোমেনা, এই ঘটনাটাকে বলা হবে আইসোমারিজম বা সমাবয়বতা। নিশ্চয়ই ক্লিয়ার? এবার অর্গানিকের সঙ্গে তুমি কানেক্ট করে নিয়েছো। এবার আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে কি হবে, স্যার কনসেপ্টটা সেই একই। কি কনসেপ্ট? তাহলে এখানেও কিন্তু মানে কমপ্লেক্সের যেহেতু তুমি করছো, কোঅর্ডিনেশন কমপ্লেক্সের করছো, এখানে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের মলিকুলার ফর্মুলা একই। মলিকুলার ফর্মুলা বলতে এখানে তো মলিকুলার ফর্মুলা বলা হবে না, এখানে যে সকল লিগ্যান্ড বা অ্যাটম দিয়ে একটা কমপ্লেক্স তৈরি হবে, ওইটা সেম জিনিসটা দিয়ে আলাদা একটা কমপ্লেক্স তৈরি হয়। তোমাদের একটা জাস্ট এক্সাম্পল আমি দিয়ে দিই, দিলে তুমি বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি। ধরো সাপোজ এইরকম করে একটা
আমি একটা কমপ্লেক্স দিচ্ছি, ধরো সাপোজ এখানে ধরো নিকেল, এটা হচ্ছে অ্যামোনিয়া, ধরো তিনটা আমি ধরে নিচ্ছি আর কি, তিনটা অ্যামোনিয়া, একটা ক্লোরিন রয়েছে। হ্যাঁ, একটা ক্লোরিন, না এই এই উদাহরণটা দিলে হবে না, আমি আমি এর পরের পেজে একটা উদাহরণ দিচ্ছি। ধরো সাপোজ এই রকম একটা কমপ্লেক্স, ধরো এটা এটা দেখো, এই এই কমপ্লেক্সটা একটু খেয়াল করে দেখো, এই কমপ্লেক্সটা বা এর পরের কমপ্লেক্সটা, হ্যাঁ এই কমপ্লেক্সটা দেখো, এইটা এইটা দেখো, জাস্ট এক্সাম্পলটা দেখো, তারপরে আমি পরপর করে আসছি। এই কমপ্লেক্সটাকে একটু অবজার্ভ করো আর এই কমপ্লেক্সটাকে একটু অবজার্ভ করো। দেখো বাবু, এখানে কিন্তু মেটাল হিসাবে কে রয়েছে? কোবাল্ট রয়েছে। লিগ্যান্ড হিসাবে কে রয়েছে? পাঁচটা অ্যামোনিয়া, একটা সালফেট, আর বাইরে রয়েছে আয়নীভবন অঞ্চলে রয়েছে একটা ব্রোমিন। তাহলে সমস্ত মানে জিনিসপত্র দেখো, মেটেরিয়াল কি কি রয়েছে? একটা স্যার, একটা জিনিস হচ্ছে স্যার মুড়ি, একটা হচ্ছে চানাচুর, আর একটা হচ্ছে বাদাম, আর একটা হচ্ছে ছোলা। হ্যাঁ, এখানেও দেখো মুড়ি, চানাচুর, বাদাম, ছোলা একই জিনিস আছে। এটা যদি বাদাম, এটা যদি ছোলা বলি, স্যার ছোলাটা ভেতরে চলে এসেছে, বাদামটা পরে ঢালা হয়েছে আর কি। কিন্তু দেখো সব মুড়ি, চানাচুর, বাদাম, ছোলা, মুড়ি, চানাচুর, বাদাম, ছোলা, শুধু এটাতে বাদামটা আগে দেওয়া হয়েছে, এটাতে কিন্তু বাদামটা পরে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাদামটা পরে দেওয়া হয়েছে। এই বি কে বাদাম বললে ভালো হতো, বি আর মানে বাদাম, বি ফর বাদাম আর কি। তো যেটা আমি বোঝাতে চাইছি, দেখো এখানে যে জিনিসগুলো রয়েছে মেটাল আর লিগ্যান্ড যা যা রয়েছে, এখানেও কিন্তু মেটাল লিগ্যান্ড সেম জিনিসপত্রই রয়েছে, শুধু কি স্যার আলাদা, শুধু হচ্ছে স্যার এর বাদামটা আগে ঢালা হয়েছে, মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে এখানে SO4, এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে, আর এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে Br, এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে। আর কিছু কিন্তু চেঞ্জ নেই, তুমি দেখো আর কোনো কিছু কিন্তু চেঞ্জ নেই। সুতরাং আমরা বলতে পারি যে মলিকুলার ফর্মুলা দেখো, দুটোর কিন্তু একই ফর্মুলা, একই, এর যা মেটাল লিগ্যান্ড এরও মেটাল লিগ্যান্ড একই, শুধুমাত্র প্রেজেন্টেশনটা আলাদাভাবে করা হয়েছে, কার কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে SO4, কার হচ্ছে বাইরে SO4। তাহলে দুটো আলাদা আলাদা স্ট্রাকচার, কিন্তু তুমি দেখতে পাবে এক্ষুনি এদের দুজনের ধর্ম আলাদা হবে কিন্তু। তাহলে এই যে ধর্ম আলাদা হচ্ছে, তাহলে এই ঘটনাটাকে মলিকুলার ফর্মুলা একই, সব সেম জিনিসপত্র নিয়ে গঠিত হচ্ছে, কিন্তু এদের ধর্ম আলাদা, প্রপার্টি আলাদা। তাহলে এই ঘটনাটাকে বলবো আইসোমারিজম, এবং এই দুটোকে একে অন্যের কি বলবো? আইসোমার বলবো, যেটা আমরা এক্ষুনি ডাইমিথাইল ইথাল এবং ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে দেখলাম। সেখানে মলিকুলার ফর্মুলা একই ছিল, দুটো আলাদা আলাদা স্ট্রাকচার। এখানেও কিন্তু দুজনের সেম জিনিসপত্র রয়েছে, কিন্তু এর প্রপার্টি আর এর প্রপার্টি কিন্তু আলাদা, মেটেরিয়াল একই, প্রপার্টি আলাদা। তাহলে বুঝতে পেরেছো, এইটা হচ্ছে আইসোমারিজম। এবার স্যার আইসোমারিজমের একটু ক্লাসিফিকেশন, সেখানে তো আমরা আইসোমারিজমের ক্লাসিফিকেশনে পড়েছিলাম যে আমরা সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার পড়েছিলাম, তারপরে ত্রিমাত্রিক সমবায়তা পড়েছিলাম। তো এখানেও কি সেই রকম ভাবে রয়েছে? ইয়েস, সেই রকম ভাবে এখানেও রয়েছে। তো আচ্ছা, প্রথমে এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে, ডেফিনেশনটা একটু দেখে নাও, যে সকল যৌগের আণবিক সংকেত একই, কিন্তু উপাদান পরমাণু বা মূলক সমূহের বিন্যাসের পার্থক্যের জন্য, দেখো যে জিনিসগুলো দিয়ে তৈরি হবে তাদের বিন্যাস আলাদা হবে, তার জন্য তাদের রাসায়নিক ধর্মেরও পার্থক্য হবে। সেখানে যেরকম আমাদের এইটার প্রপার্টি আলাদা হয়েছিল, আমি যে কমপ্লেক্সে যে উদাহরণ দিলাম, দেখবে তাদের প্রপার্টি দুজনের আলাদা হবে। এরকম নয় যে ভেতরে SO4 থাকলে আর বাইরে SO4 থাকলে দুটো সেম জিনিস, না, আলাদা। এখানে তো বলেছি ভেতরে কোঅর্ডিনেশন স্ফিয়ার থাকে আর বাইরে হচ্ছে আয়নীভবন অঞ্চল, ভেতরে থাকলে আর বাইরে থাকলে কিন্তু দুটো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার দেখাবে, সেটা আমরা আসছি। তাহলে ওদের রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, এবং তাদের বলা হয় পরস্পরের সমবয়বী বা আইসোমার বলবে। এবং সমবয়ব গঠনের এই যে বৈশিষ্ট্যকে বা দিস ফেনোমেনা, এই ধর্মটাকে কি বলা হচ্ছে? এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে আইসোমারিজম বা হচ্ছে সমবয়বতা বলা হচ্ছে। ঠিক আছে, কোঅর্ডিনেশন যৌগের সমবয়বতাকে মেনলি হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। এক্ষুনি তোমরা দেখতে পাবে অর্গানিকের যেরকম ক্লাসিফিকেশন হয়েছিল প্রায় সেরকম, কিছুটা একই রকম, কিন্তু একটু ভেতরে ঢুকলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, থোড়া ইধার উধার হোগা। अभी 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 देखेंगे आप लोग कि थोड़ा इधर उधर होगा। তো দেখো এখানেও সেই অর্গানিক কেমিস্ট্রির মতো দুটো ভাগে ক্লাসিফাই করব, একটা হচ্ছে গঠনগত আইসোমার সমবয়বতা বা আইসোমারিজম, আর একটা হচ্ছে গঠনগতকে ইংরেজিতে কি বলা হয়? স্ট্রাকচারাল আইসোমারিজম। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবয়বতা বা স্টিরিও আইসোমারিজম। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, এই যে গঠনগত সমবয়বতা বা স্ট্রাকচারাল, STRUCTURL স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। এর পরে ক্লাসিফিকেশন রয়েছে, এদের আবার প্রত্যেকের আলাদা আলাদা ভাগ রয়েছে, যেটা আমরা দেখাবো তোমাদের এই ডায়াগ্রামের মধ্যে। নিশ্চয়ই দেখা যাচ্ছে, দেখে নি? হ্যাঁ, ইয়েস, ভালো করেই দেখা যাচ্ছে, দেখো সুন্দর করে স্ক্রিনে দেখা যাচ্ছে। তো
সমবায়তাকে তাহলে সমবায়তা বা আইসোমারিজম, এটাকে ইংলিশগুলো লিখে দিচ্ছি। আইসো, তোমরা তো বাঙালি বাবু ইংলিশ ম্যাম, তাই তোমাদের ইংলিশ টার্মটা আমি দেখিয়ে দিচ্ছি। আইসোমারিজম, আইসোমারিজম, ঠিক আছে। দুটো ক্যাটাগরিতে, একটা হচ্ছে গঠনগত সমবায়তা বা স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম। আচ্ছা এই পাশে লিখছি স্ট্রাকচারাল আইসোমারিজম, STRUCTU, স্ট্রাকচারাল আইসোমারিজম, ঠিক আছে। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়তা বা স্টিরিও আইসোমারিজম, STEREO, স্টিরিও আইসোমারিজম, আইসোমারিজম, ঠিক আছে। স্টিরিও আইসোমারিজম, স্টিরিও আইসোমারিজম। আচ্ছা স্ট্রাকচারাল আইসোমারিজম দেখবে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতেও যখন করেছিলে না বাবু, একই রকম ভাবে পুরো সেই একই রকম ক্লাসিফিকেশন ছিল, সেখানে আরো বেশি ছিল, মেটামারিজম আরে ছিল, হ্যাঁ, রিং চেন আইসোমারিজম ছিল। এখানে কিন্তু সেই জিনিসগুলো নেই, বাট এখানে যে জিনিসগুলো রয়েছে ওদের মধ্যে দু একটা এখানে দেখতে পাবে, কিন্তু ওখানে বেশিরভাগই ছিল। মানে মোট কথা এটা যে ভাগ একই রকম হচ্ছে, বাট এখানে কিছু আলাদা জিনিস দেখতে পাবে, সেখানে আলাদা জিনিস দেখেছিলে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে বন্ধন সময়বতা, বা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম, ইংরেজিতে বলা হবে লিঙ্কেজ আইসোমারিজম, যেটা এরপরে ইংলিশ টার্মগুলো লেখা রয়েছে, তাই আমি এখানে লেখাচ্ছি না। লিঙ্কেজ আইসোমার, থ্যাংক ইউ। লিঙ্কেজ আইসোমারিজম বা হচ্ছে কি বলে বন্ধন সমবেতা। একটা হচ্ছে স্ববর্গীয় সমবেতা, স্ববর্গীয় মানে কোঅর্ডিনেশন বলা হয়, তাহলে কোঅর্ডিনেশন আইসোমারিজম বলা হবে। আর একটা হচ্ছে আয়নায়ন সমবেতা বা আয়নাইজেশন আইসোমারিজম। আর একটা হচ্ছে হাইড্রেট আইসোমারিজম, হাইড্রেট সমবেতা মানে হাইড্রেট আইসোমারিজম। এগুলো হচ্ছে সব গঠনগত সমবেতার ভাগ। এরপরে ত্রিমাত্রিক না ত্রিমাত্রিক সমবেতার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্ট্রান্স আইসোমারিজম, আর একটা হচ্ছে আলোকীয় সমবেতা বা অপটিক্যাল আইসোমারিজম। এই ভাগটা কিন্তু ওখানে একদম এক্স্যাক্টলি ছিল, সেখানেও জ্যামিতিক বা সিস্ট্রান্স সমবেতা ছিল এবং অপটিক্যাল আইসোমারিজম ছিল, এখানেও কিন্তু সেম জিনিস। এই জিনিসগুলো একটু আলাদা, সেখানে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি এগুলো ছিল না, সেখানে ছিল কার্যকরীমূলক ঘটিত সমবায়, এখানে তো কার্যকরীমূলকের কোনো গল্প নেই। সেখানে ছিল রিং চেন আইসোমারিজম, তারপরে সেখানে ছিল চেন আইসোমারিজম ছিল, এরকম সব জিনিসপত্র ছিল, টটোমারিজম ছিল, মেটামারিজম ছিল। এখানে কিন্তু সেই জিনিসগুলো নেই, ঠিক আছে, একটু আলাদা, বাট এই ক্লাসিফিকেশনটা মোটামুটি একই রকম, এই পাঁচটা এইটা একই রকম, তারপরে এগুলো চেঞ্জ হয়ে গেল। তো আমরা বেসিক্যালি তোমরা উঁচু ক্লাসে যখন উঠবে, যেই মেন অ্যাডভান্সের জন্য যখন পড়বে, এখানে কিন্তু আরো দুটো খানিক ভাগ রয়েছে, বাট তোমাদের সিলেবাসে যেগুলো পড়তে হয় মোটামুটি এই মেনলি চারটা পড়তে হয়, এখানে কিন্তু আরো দুটো তিনটে রয়েছে ভাগ, তো ওগুলো তোমাদের এই ক্লাসে লাগে না, ওই জন্য আমরা এখানে পড়াই। আমরা এখন বেসিক্যালি এইগুলো নিয়ে প্রথমে আলোচনা করব, এই যে বন্ধন সমবেতা, স্ববর্গীয় মানে এই গঠনগত বা স্ট্রাকচারাল আইসোমারিজমের যে চারটা ভাগ রয়েছে ওগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। ওগুলো হয়ে যাওয়ার পরে আমরা স্টিরিও আইসোমারিজমে আসবো। স্টিরিও আইসোমারিজমের যে দুটো ভাগ রয়েছে, জ্যামিতিক আর হচ্ছে আলোকীয় সমতা, ওইগুলো নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি একটু বলে দিই, এইগুলোতেই অ্যাকচুয়ালি সময়টা লাগবে, হ্যাঁ, এগুলো সুন্দর করে শিখে দেবো। সবার এই জায়গাটায় কনফিউশন থাকে, এগুলো নিয়ে কারোর কোনো সমস্যা থাকে না। তোমাদের বলে রাখি, পরীক্ষায় কিন্তু আসতে চলেছে, এইখান থেকে তুমি নিট দাও, তুমি WBJEE দাও, তুমি যেই মেন দাও, তুমি যেই অ্যাডভান্স দাও, আসে মোটামুটি, অ্যাডভান্স নাই হোক, মেন WBJEE এগুলোতে তো নিটেতে তো মানে খুব ইম্পর্টেন্ট। আর বোর্ডের পরীক্ষা তো ও মানে ও পাকাড়লো কি আয়েগা, তো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শিখে নিলে তুমি ইজিলি করতে পারবে, মানে এরকম নয় হার্ডকোর কিছু নয়, একদম সুন্দরভাবে শিখে নিতে পারবে। আচ্ছা এক এক করে আমরা বাবু আলোচনা করব। ফার্স্ট হচ্ছে গঠনগত সমবায়তা বা স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল আইসোমারিজম বা হচ্ছে গঠনগত সমবায়তা। তার ফার্স্ট ভাগ কি ছিল বাবু? তার ফার্স্ট ভাগ ছিল স্যার বন্ধন সমবায়তা, ইংরেজিতে বলা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম। দেখো কথাটা শুনে কিছু লিঙ্ক করতে পারছো? লিঙ্কেজ স্যার, লিঙ্কিং এর মনে হয় পার্থক্য, আমি তো বলেছি মলিকুলার ফর্মুলা একই হবে, তাহলে কিছু একটা লিঙ্কেজের মানে লিঙ্কিং এর কোনো একটা ডিফারেন্স রয়েছে, ওই জন্য মনে হচ্ছে ওখানে দুটো ডিফারেন্ট স্ট্রাকচার মনে হয় দেখা যাচ্ছে। তাহলে দেখে নি যে একটা উদাহরণ, এগুলো না তুমি সবসময় ফলো করবে, উদাহরণ এক্সাম্পল, এক্সাম্পল যদি তুমি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু তুমি মানে তার ডেফিনেশন তুমি নিজের থেকে তৈরি করে নিতে পারবে। আর পরীক্ষায় সেরকম ভাবে তোমাদের ডেফিনেশন আসে না, তোমাদের এক্সাম্পল গুলো কিভাবে কি কোশ্চেন হয় সেগুলো আমরা পরে বলে দেবো। তো উদাহরণটা একটু ভালো করে দেখো, এই দুটো কমপ্লেক্সকে একটু তুমি ফলো করো, এইটা প্রথমে কমপ্লেক্সটাকে ফলো করো, ভালো করে ফলো করবে। দেখো এটা 1 নম্বর উদাহরণ, এটা হচ্ছে 2 নম্বর উদাহরণ, হ্যাঁ, CONH3 ONO, বাইরে রয়েছে Cl2, তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে এটা আয়নীভবন অঞ্চলে দুটো ক্লোরিন রয়েছে। আচ্ছা আর দেখো এইখানে জাস্ট চেঞ্জটা এর সঙ্গে কি হয়েছে, এই দুটো কমপ্লেক্সকে তুমি টার্গেট করো। দেখো এখানে রয়েছে ONO
আর একটাতে রয়েছে NO2। দেখো জিনিসটা একই ছিল, NO2, NO2 কে দুই ভাবে লেখা হয়, একটা NO2 হিসাবে লেখা হয়, আর একটা অক্সিজেন শুধু সামনে লিখে দিয়েছে ONO, এইভাবে লেখা হয়েছে। তাহলে যখন এখানে মেটাল যখন থাকবে তাহলে এখানে হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে মেটালের বন্ডিং, আর এখানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে মেটালের বন্ডিং। দেখো তাহলে একটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে আর একটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে মেটালের বন্ডিং। তো দেখো জিনিসপত্র এখানে যা মেটেরিয়াল আছে, ছোলা মুড়ি বাদাম যা আছে, এখানেও ছোলা মুড়ি বাদাম সব একই, শুধুমাত্র দেখো এখানে হচ্ছে অক্সিজেনের সঙ্গে এই সেন্ট্রাল মেটালের হচ্ছে লিঙ্কেজ, ঠিক আছে, আর এখানে হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে হচ্ছে সেন্ট্রাল মেটালের লিঙ্কেজ, ঠিক আছে। তো সেম একই রকম, কেউ হচ্ছে পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজ খাচ্ছে হ্যাঁ মুড়ির সঙ্গে, আর কেউ হচ্ছে কেটে কেটে টুকরো টুকরো করে খাচ্ছে আর কি, কিন্তু সেম সেই এক একটা করেই পেঁয়াজ সবাই খাচ্ছে। তো যেটা বলছিলাম যে মেটেরিয়াল একই, শুধুমাত্র দেখো লিঙ্কিং এর পার্থক্য, এইটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে লিঙ্ক, এটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে লিঙ্ক। তাহলে এই যে দুটো গঠনকে বলবো একে অন্যের লিঙ্কেজ আইসোমার, এবং এই ঘটনাটাকে বলা হবে লিঙ্কেজ আইসোমারিজম, বুঝতে পেরেছো, বা বন্ধন সমবয়বতা বলবো, বন্ধন সমবয়বতা বা লিঙ্কেজ আইসোমারিজম বলবো, ঠিক। তো এইটা হয়ে গেল, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর একটা উদাহরণ দেখো, তাহলে এইগুলো তো তুমি জানো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, তাই না? তাহলে এবার বুঝতে পেরেছো স্যার, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড গুলো যার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেশন সাইড রয়েছে, তারা তাহলে স্যার লিঙ্কেজ আইসোমারিজম করবে কি? ইয়েস। আরেকটা উদাহরণ এসসিএন, এসসিএন এর সালফার দিয়েও কোঅর্ডিনেট হতে পারে বা এন সেন্টার দিয়েও হতে পারে। এইখানে আরেকটা সেই রকম সেরকমই এক্সাম্পল আমরা দেখে নেব, ঠিক আছে। দেখো এইটার ক্ষেত্রে দেখো, এইটা দেখো আর এইটা একটু ভালো করে অবজার্ভ করো। এখানে দেখো ক্রোমিয়াম সেন্ট্রাল মেটাল, আর হচ্ছে ওয়াটার 5টা, আর এসসিএন রয়েছে। এখানে কার সঙ্গে বন্ডিং? তাহলে এস সামনে রয়েছে, যেটা সামনে থাকবে তার সঙ্গে কিন্তু মেটালের বন্ডিং, তাহলে ওয়াটার গুলো তো এদিক ওদিক করে থাকবে, তাহলে এস এর সঙ্গে এখানে ক্রোমিয়ামের বন্ডিং। সেই এসসিএন দেখো আবার এনসিএস হয়ে গেছে, মানে এখানে এন এর সঙ্গে বন্ডিং, এখানে দেখো এস এর সঙ্গে বন্ডিং হয়েছে, দেখো। তাহলে এইভাবে সেম জিনিস, এখানে যা মেটেরিয়াল আছে ছোলা মুড়ি বাদাম, এখানেও ছোলা মুড়ি বাদাম, শুধু এখানে ছোলা মুড়ি বাদাম বলছি, এখানে ছোলা বাদাম মুড়ি বলছি, মানে একই জিনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোনটা আগে লেখা হচ্ছে কোনটা পরে, অর্থাৎ স্যার লিঙ্কিংটা আলাদা, এখানে হচ্ছে কখনো এস এর সঙ্গে বন্ডিং হচ্ছে, কখনো হচ্ছে এন এর সঙ্গে। তাহলে লিঙ্কেজের লিঙ্কিং ডিফারেন্স, মেটালের সঙ্গে লিঙ্কিং এর ডিফারেন্স হচ্ছে বলে ওই জন্য এই আইসোমারিজমকে বলা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম। মনে থাকবে তাহলে। তাহলে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে, এই দুটোকে দিয়ে দেবে, দিয়ে বলবে এই দুটো পরস্পরের সঙ্গে কি ধরনের সমবায়তার লিঙ্ক মানে দেখায়, পরস্পরের কি ধরনের সমবায়তা দেখায়, এরকম ধরনের পরীক্ষায় কোশ্চেন আসবে। তো ভালো করে রেডি, তুমি দেখলেই বুঝতে পারবে আচ্ছা লিঙ্কিং আলাদা, NO2 আর ONO, তাহলে বাইডেন্টাল লিগ্যান্ড ও মানে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, তাহলে এটা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম শো করবে, বুঝতে পেরেছো। ডেফিনিশনটা পড়ে নেবে, সেম জিনিসটাই এখানে লেখা রয়েছে, আর কিছু নয়, যে লিগ্যান্ডের ডিফারেন্ট ডিফারেন্ট সাইড দিয়ে যখন বন্ডিং এ আবদ্ধ হবে সেটা হচ্ছে লিঙ্কেজ আইসোমারিজম। তাহলে পরীক্ষা উদাহরণ করে রাখবে ভালো করে, উদাহরণগুলো খুব ভালো করে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা একটা গেল, তারপরে দেখো এখানে তোমাদের ছিল না ফার্স্ট, এটা তো হয়ে গেল বন্ধন সময়তা হয়ে গেল, এবার হচ্ছে স্ববর্গীয় সময়তা বা কোঅর্ডিনেশন আইসোমারিজম। কি? কোঅর্ডিনেশন আইসোমারিজম বা হচ্ছে স্ববর্গীয় সমবায়তা। এখানে কি হবে দেখো, কথা শুনে কিছু বুঝতে পারছো? কোঅর্ডিনেশন সমবায়তা মানে স্ববর্গীয় সমবায়তা, তাহলে কোঅর্ডিনেশন স্পেয়ারের কিছু একটা মনে হয় ব্যাপার স্যাপার রয়েছে, কোঅর্ডিনেশন স্পেয়ারে কিছু চেঞ্জ উলট পালট হবে, তাই না? একদম ঠিক ধরেছো। দেখো এই এক্সাম্পল গুলোকে আগে ভালো করে দেখো, এই এক্সাম্পলটাকে, এই একের এক্সাম্পল ফলো করে, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে। আমি এক্সাম্পল গুলোকে মেনলি আমি প্রায়োরিটি দিতে বলবো। দেখো এটা 1 ছিল, এটা 2 হলো, ঠিক আছে। এই এক্সাম্পলটা খেয়াল করে দেখো, কোবাল্টের সঙ্গে এখানে 6টা অ্যামোনিয়া কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে ছিল, আর একটা এই দুটো মিলেই কিন্তু একটা কমপ্লেক্স তৈরি করছে, আর এখানে ক্রোমিয়ামের সঙ্গে হচ্ছে সায়ানাইড 6টা ছিল, এইটা একটা কমপ্লেক্স, এটা পুরোটা একটা কমপ্লেক্স, ভালো করে দেখবে। হ্যাঁ, এই কমপ্লেক্সে কি হয়েছে দেখো, বলছে যে জাস্ট তোমাকে কি করতে হবে, লিগ্যান্ড গুলোকে শুধুমাত্র কোঅর্ডিনেশন স্ফিয়ারে এক্সচেঞ্জ করাতে হবে। এখানে যা মেটেরিয়াল আছে অন্য কমপ্লেক্সে সেম মেটেরিয়াল রাখতে হবে, শুধুমাত্র লিগ্যান্ড গুলোকে এক্সচেঞ্জ করাতে হবে। অর্থাৎ এইখানে কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া রয়েছে, এখানে ক্রোমিয়ামের সঙ্গে সায়ানাইড রয়েছে, তোমাকে জাস্ট কি করতে হবে, সায়ানাইডকে এখানে নিয়ে আসতে হবে আর অ্যামোনিয়া গুলোকে এখানে নিয়ে যেতে হবে। তাহলে যদি কখনো এরকম লিগ্যান্ডের যদি এক্সচেঞ্জ হয়, লিগ্যান্ড গুলো যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারে যদি এক্সচেঞ্জ করে, তখন যে আইসোমারিজম দেখা যাবে সেই আইসোমারিজমকে আমরা কি বলবো, কোঅর্ডিনেশন আইসোমারিজম বলবো, ঠিক আছে, বা স্ববর্গীয় সমবায়বতা বলবো। তাহলে স্ববর্গীয় সমবায়বতা বা কোঅর্ডিনেশন আইসোমারিজমে কি হবে স্যার, এরকম কমপ্লেক্সের ক্ষেত্রে মানে দুটো এরকম থার্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে, জাস্ট কি হবে স্যার,
জাস্ট হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে যে লিগ্যান্ড গুলো রয়েছে, এই লিগ্যান্ড এপাশে যাবে, এই লিগ্যান্ড এপাশে যাবে। দেখো এটাকে তাহলে কিভাবে লিখতে পারি, যদি এটা এপাশে যায় ওটা এপাশে যায়, একটু ভালো করে খেয়াল করবে। তাহলে কোবাল্ট যেরকম আছে লিখবো, আমি ইচ্ছে করে লিখছি, তুমি কেন লিখছি তুমি বুঝতে পেরে যাবে। কোবাল্ট লিখলাম, কোবাল্টের সঙ্গে এখানে অ্যামোনিয়া ছিল, তাহলে এইটা এপাশে আসবে, আমি তো বলেছি এক্সচেঞ্জ হবে, তাহলে CN তাহলে হোল 6 হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে তাহলে ক্রোমিয়াম ছিল যেরকম আছে, ক্রোমিয়াম থাকলো, লিগ্যান্ড এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে সায়ানাইডটা এপাশে দিলাম, অ্যামোনিয়াকে এপাশে দিলাম, অ্যামোনিয়াকে এপাশে দিলাম, হোল 6। দেখো এরকম হলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার তুমি বলবে তাহলে এইটা আর এইটা পরস্পরের কি কোঅর্ডিনেশন আইসোমারজিম। এবার তুমি এক্ষুনি একটা মজা দেখতে পাবে। দেখো এইটা আর এইটাকে অবজার্ভ করো। স্যার এখানে সিও ছিল, এখানে অ্যামোনিয়া 6টা ছিল, এখানে অ্যামোনিয়া 6টা একই রকম আছে, শুধুমাত্র সিওর জায়গায় সিআর হয়ে গেছে। আবার এখানে ক্রোমিয়াম ছিল, সায়ানাইড ছিল, স্যার এখানে সায়ানাইড একই রকম আছে, কিন্তু ক্রোমিয়ামের জায়গায় স্যার এই মেটালটা যেন চলে এসেছে, এখানে সিও চলে এসেছে। তাহলে স্যার মনে হয় আপনি তো বললেন যে স্যার লিগ্যান্ড গুলো এক্সচেঞ্জ হবে, এখানে যাবে এখানে যাবে, এখানে তো দেখছি উল্টো কেস। স্যার অ্যামোনিয়া সায়ানাইড যেরকম আছে সেরকম আছে, বাট স্যার এখানে তো মনে হয় মেটাল এক্সচেঞ্জ হচ্ছে। মেটালটা সিও এখানে ছিল, এখানে চলে এসছে, ক্রোমিয়ামটা এখানে ছিল, ক্রোমিয়ামটা এখানে চলে আসছে। স্যার কথা তো কোনো ঠিকঠাক লাগছে না। অ্যাকচুয়ালি না, তোমাদের মনে হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি কিন্তু এখানে এই লিগ্যান্ডই এক্সচেঞ্জ হয়েছে। এবার তুমি বলবে স্যার লিগ্যান্ড এক্সচেঞ্জ হয়েছে কিভাবে দেখান। ব্যাপারটা বলি বাবু, অ্যাকচুয়ালি লিগ্যান্ড এখানে এক্সচেঞ্জ হয়েছে, মানে এই কমপ্লেক্সটা এটাই হবে, শুধুমাত্র এই জিনিসটা দেখো, লিগ্যান্ড এক্সচেঞ্জ করলে তো এটাই হওয়া উচিত, কিন্তু এখানে হয়ে গেছে এটা। অ্যাকচুয়ালি এইটাকে বাম দিকে লেখা হয়, এটাকে ডান দিকে লেখা হয়, মানে প্রথমটা যেটা থাকে সেটাকে প্লাস ধরে নেওয়া হয়, দ্বিতীয়টাকে মাইনাস দেখানো হয়। তাই এখানে সায়ানাইড লিগ্যান্ড রয়েছে, মানে এটা মাইনাস কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা প্লাস কোঅর্ডিনেশন স্ফিয়ার। জাস্ট এটাকে সঠিকভাবে লেখার জন্য প্রথমে এইটাকে লেখা হয়, প্রথমে এইটাকে লেখা হবে, তারপরে এটাকে লেখা হবে। তাহলে অর্থাৎ এখানে প্রথমে হচ্ছে ক্রোমিয়াম, অ্যামোনিয়া হচ্ছে হোল 6, অ্যামোনিয়া হোল 6, তারপরে পাশে হচ্ছে, এটাকে প্রথমে লিখলাম, এটাকে দ্বিতীয় লিখলাম, COCN হোল 6। কেন এরকম লিখলাম? এই জন্য লিখলাম যে স্যার প্রথমটা হচ্ছে প্লাস আর দ্বিতীয়টা মাইনাস। যখনই কোঅর্ডিনেশন কমপ্লেক্স লেখা হবে, প্রথমে হচ্ছে প্লাসের সেগমেন্ট থাকবে, তারপরে মাইনাস সেগমেন্ট। এখানে সায়ানাইড রয়েছে, এটা মাইনাস সেগমেন্ট হবে, এটা প্লাসের সেগমেন্ট এটা। তাই লিগ্যান্ডই এক্সচেঞ্জ হয়েছে, শুধুমাত্র লেখার সময় এইটাকে প্রথমে লিখবো, এইটাকে দ্বিতীয় লিখবো। দেখো এটা, ওই জন্য তোমার অ্যাকচুয়ালি তোমার মনে হচ্ছে যেন মেটাল গুলো এক্সচেঞ্জ হয়ে গেছে, কোবাল্ট ক্রোমিয়াম ছিল, এখানে ক্রোমিয়াম কোবাল্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, সেম জিনিসই, শুধু লিগ্যান্ডই এক্সচেঞ্জ হয়েছে, কিন্তু লেখার সময় এটাকে আগে লিখবো, তারপরে এটাকে লিখবো। এটা অনেকের ভুল ধারণা থাকে, তো আমি ক্লিয়ার করে দিলাম। এখানেও সেই একই রকম, এই একই এক্সাম্পল দেখো, CuNH3 পিটি, এখানে দেখো পিটি, দেখো মনে হচ্ছে যেন মেটাল এক্সচেঞ্জ হয়ে, না, প্রথমে অ্যামোনিয়া রয়েছে, এটা প্লাস কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা মাইনাস, Cl রয়েছে না, Cl এর মাইনাস থাকে, মাইনাস কোঅর্ডিনেশন স্ফিয়ার। এখানেও সেই একই জিনিস, জাস্ট লিগ্যান্ড গুলোকে এখানে পাঠাও আর এই লিগ্যান্ড গুলোকে এখানে পাঠাও, দিলে এইটা প্রথমে আসা উচিত, তারপরে এইটা আসা উচিত। অ্যাকচুয়ালি এটা প্লাস সেগমেন্ট বলে এটাকে প্রথমে রাখা হয়েছে, এটা মাইনাস সেগমেন্ট বলে পরে রাখা হয়েছে। তো একই জিনিস, পুরো সেম জিনিস, শুধুমাত্র লেখাটা শুধুমাত্র এদিক ওদিক করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? তাহলে হলো, এই উদাহরণ যদি দেয় তুমি বলে দেবে যে, তোমাকে জিজ্ঞাসা করবে যে এরা পরস্পরের সঙ্গে কি ধরনের আইসোমারিজমে রয়েছে, তুমি বলে দেবে যে এরা হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজমে রয়েছে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আয়ন আয়ন সমবেতা। 3 নম্বরে হচ্ছে আয়ন আয়ন সমবেতা বা হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। আয়ন আয়ন সমবেতা বা হচ্ছে আয়োনাইজেশন আইসোমারিজম। কথাটা শুনে কিছু বুঝতে পারছো? আয়ন আয়ন সমবেতা বা আয়োনাইজেশন আইসোমারিজম কিছুই নয়, যে কমপ্লেক্স একই, যদি শুধুমাত্র ডিফারেন্ট আয়ন প্রডিউস করে, তখন তাকে বলবো আয়োনাইজেশন আইসোমারিজম। ঠিক আছে, তো দেখো একটা এক্সাম্পল দেখো, এই কমপ্লেক্স আর এই কমপ্লেক্সকে একটু ফলো করো, এই কমপ্লেক্স আর এই কমপ্লেক্সকে একটু ফলো করো। এইটা একটা সেট, এইটা একটা সেট। ঠিক আছে, এই কমপ্লেক্স আর এই কমপ্লেক্সে দেখো মেটেরিয়াল একই, আমি বলেছিলাম ছোলা মুড়ি বাদাম চানাচুর, নাকি? এটাও ছোলা মুড়ি, আচ্ছা এটা হচ্ছে ছোলা মুড়ি বাদাম চানাচুর, হ্যাঁ, ছোলা মুড়ি বাদাম চানাচুর। এখানেও দেখো ছোলা মুড়ি, বাদামটা বাইরে দিয়ে দিয়েছে, চানাচুরকে ভেতরে ঢুকিয়েছে। দেখো তাহলে স্যার জিনিসপত্র একই, তাহলে পার্থক্য কোথায় স্যার? দুটো কি আলাদা কমপ্লেক্স? ইয়েস। দেখো একে তুমি ডিসোসিয়েট করো, তুমি ডিসোসিয়েশন জানো, তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে। থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে ডিসোসিয়েট হয় না, আর বাইরেরটা ডিসোসিয়েট হয়। তাহলে এটা যদি ডিসোসিয়েট করে তাহলে কি উৎপন্ন করবে? এটা বি আর মাইনাস আর এর উপরে প্লাস। দেখো এর উপরে এটা হচ্ছে পুরোটা হচ্ছে প্লাস আর বি আর মাইনাস।
এটাকে ডিসোসিয়েট করো, থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে দেখো SO4 তো সবসময় 2 মাইনাস হয় তুমি জানো, তাহলে নিশ্চয়ই এটা 2 প্লাস হবে, তাহলে এটা হচ্ছে 2 প্লাস আর এটা হচ্ছে 2 মাইনাস, দেখো 2 প্লাস এটা আর এটা হচ্ছে 2 মাইনাস, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো ওরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আয়ন প্রডিউস করছে। এবার তুমি বুঝবে কি করে যে স্যার দুটো কমপ্লেক্স আলাদা, এইভাবে তুমি বুঝতে পারবে এদের মধ্য দিয়ে যদি তুমি সিলভার নাইট্রেটের দ্রবণ চালাও, ধরো সাপোজ এদের দুজনের উপর দিয়ে সিলভার নাইট্রেটের দ্রবণ চালালে, ঠিক আছে, এর উপর দিয়েও সিলভার নাইট্রেট দিলে, এই পুরো কমপ্লেক্সটার উপর দিয়ে সিলভার নাইট্রেটের দ্রবণ দিলে, সিলভার নাইট্রেট দিলে কি হবে, এর উপর দিয়েও সিলভার নাইট্রেট দিলে, AgNO3 দিলে, সিলভার নাইট্রেট দিলে কি হবে বাবু, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে বলো প্লাসটা কার সঙ্গে যুক্ত হবে, মাইনাস সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখো এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে কি উৎপন্ন হবে, AgBr উৎপন্ন হবে, AgBr এর হচ্ছে ইয়োলো পিপিটি উৎপন্ন হবে, ইয়োলো, এটা ইয়োলো কালারে ইয়োলো পিপিটি উৎপন্ন হবে, AgBr এর হলুদ অধক্ষেপ উৎপন্ন হবে। এখানে কি উৎপন্ন হবে, কি এখানে AgSO4 উৎপন্ন হবে, কিন্তু এরকম ইয়োলো পিপিটি এখানে কিন্তু AgBr এর কিন্তু ইয়োলো পিপিটি এখানে উৎপন্ন হবে না, ইয়োলো ইয়োলো পিপিটি এখানে কিন্তু আমরা পাবো না, এটা কিন্তু ইয়োলো কালারের পিপিটি উৎপন্ন করবে না, বুঝতে পেরেছো। অথবা আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড আমি ফেলে দেবো এদের উপরে, ধরো এখানে বেরিয়াম ক্লোরাইড দিলাম, এখানে BaCl2 দিলাম, এখানে BaCl2 দিলাম, আর এখানেও BaCl2 দিলাম, BaCl2, ঠিক আছে। তাহলে এখানে Ba2 প্লাস আর 2Cl মাইনাস, এখানে Ba2 প্লাস প্লাস হচ্ছে 2Cl মাইনাস, ঠিক আছে। এবার দেখো এখানে কি আয়ন প্রডিউস হয়েছে, Br মাইনাস, তাহলে Br মাইনাস আর এখানে ব্রোমিন মাইনাস, এখানে প্লাসের সঙ্গে কার বেরিয়ামের সঙ্গে যুক্ত হবে, তাহলে উৎপন্ন হবে Br2, এর কিন্তু সিগনিফিকেন্স এরকম তুমি কালার পাবে না, কিন্তু Ba2 প্লাস এই কমপ্লেক্সটা দেখো, এই কমপ্লেক্সে SO4 2 মাইনাস উৎপন্ন হচ্ছে, এই SO4 2 মাইনাসের সঙ্গে ওটা যুক্ত হয়ে কি উৎপন্ন হবে, PaSO4 উৎপন্ন, এইটা কিন্তু একটা সাদা কালারের কিন্তু পিপিটি, এটা হচ্ছে সাদা পদক্ষেপ বা হচ্ছে হোয়াইট পিপিটি উৎপন্ন করবে, এটা কি উৎপন্ন করবে, হোয়াইট পিপিটি উৎপন্ন করছে, এখানে হোয়াইট প্রেসিপিটেশন উৎপন্ন করছে। তাহলে দেখো আমরা এই কমপ্লেক্স দুটোকে কিন্তু পার্থক্য করে দিতে পারবো, যে দুটো আলাদা আলাদা জিনিস, যদি সেম জিনিস হতো তাহলে এও হলুদ কালার দিত AgNO3 যুক্ত হলে, এটাও হলুদ কালার দিত, কিন্তু দিচ্ছে না, মানে কি দুটোর ক্যারেক্টার আলাদা, চরিত্র আলাদা। আবার BaCl2 দিয়েও তুমি টেস্ট করতে পারো, এখানে কোনো হোয়াইট পিপিটি উৎপন্ন হচ্ছে না, এখানে হোয়াইট পিপিটি উৎপন্ন হচ্ছে, কারণ এখানে BaSO4 উৎপন্ন হচ্ছে। তাহলে পরীক্ষায় কিন্তু এরকম বুদ্ধিদীপ্ত কোশ্চেন দিতে পারে, 100% ভালো করে রাখবে, পরীক্ষায় যে কোনো সময় কোশ্চেন দিতে পারে, যে এই দুটো কমপ্লেক্সকে তুমি শনাক্ত করো, একটা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করো, বা এদেরকে কিভাবে পার্থক্য করবে, ভীষণ ইম্পর্টেন্ট, বা এরকম বলতে পারবে কমপ্লেক্স দিয়ে দিবে যে তুমি কোন পরীক্ষার মাধ্যমে দুটো কমপ্লেক্স আলাদা যে, বা দুটো যে পরস্পরের সমবায়ব কিভাবে প্রমাণ করবে। তাহলে তোমাকে কিন্তু এই হয় BaCl2 যোগ করে করতে হবে, বলতে হবে যে এটা সাদা অধক্ষেপ উৎপন্ন হচ্ছে BaSO4 এ, এখানে অধক্ষেপ উৎপন্ন হচ্ছে না, নতুবা যে পরীক্ষণীয় দ্রবণ দুটিতে সিলভার নাইট্রেট যোগ করা হলো, যেখানে সিলভার ব্রোমাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে এই কমপ্লেক্স, আর যেখানে উৎপন্ন হচ্ছে না সেখানে হচ্ছে এই কমপ্লেক্স। ক্লিয়ার একেবারে। তাহলে এরা আয়নাইজেশন সমবেত তৈরি করছে, তার কারণ ডিফারেন্ট আয়ন, এটা একটা Br মাইনাস উৎপন্ন হচ্ছে, এখানে Br মাইনাস উৎপন্ন হচ্ছে না, SO4 মাইনাস, কিন্তু মেটেরিয়াল একই, ঠিক আছে। এর ক্ষেত্রেও তুমি সেম একই রকম দেখো, এখানে NO2 মাইনাস উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু দেখো Cl মাইনাস উৎপন্ন হবে, তুমি এখানে AgNO3 দিয়েও তুমি চালাতে পারো, AgNO3 দিয়ে দাও, এখানে AgNO3 দিলে, আর এখানে AgNO3 দিলে বাবু কি হবে, AgNO3 এখানেও দিলে, এখানে Ag প্লাস রয়েছে, Ag প্লাস আর NO3 মাইনাস, এখানেও Ag প্লাস NO3 মাইনাস রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস সঙ্গে তাহলে AgNO2 উৎপন্ন হবে, এই AgNO2 কোনো কালার তুমি পাবে না, কিন্তু এখানে দেখো Cl মাইনাস Ag প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, AgCl এর সাদা অধক্ষেপ, এটা হোয়াইট পিপিটি হয় না, হোয়াইট পিপিটি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলে রাখলাম, এই যে হোয়াইট পিপিটি কোনটা, কোনটা ইয়েলো পিপিটি উৎপন্ন করছে, কোনটা হচ্ছে হোয়াইট পিপিটি উৎপন্ন করছে, তো কোন রিয়েজেন্ট দিলে কি কালার দেয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে, আমি বারবার বলে রাখলাম, পরীক্ষায় আসার চান্স প্রবল, একদম ক্লিয়ার, এই জিনিসটা যেন পুরো ক্লিয়ার থাকে, হ্যাঁ, যে কোন রিয়েজেন্ট দিলে কোনটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, কার কিরকম কালার হয়, যেন পুরো ঠোঁটস্থ থাকে, ক্লিয়ার একেবারে। ওকে স্যার, তাহলে এগুলো হলো আমাদের কটা হয়ে গেল গো, আমাদের হয়ে গেল, এ বাবু হয়ে গেছে, এ বাবু হয়ে গেছে, এটাও হয়ে গেল, বাকি রইলো আমাদের হাইড্রেট সময়তা, হাইড্রো মানে জলের কথা বলা হচ্ছে, হাইড্রেট সময়, এই যে দেখো না এখানে কোশ্চেন হিসাবে দেওয়া রয়েছে, দেখো
যে বিআর মাইনাস SO4 মাইনাসের শনাক্তকরণ করবে কিভাবে, কয় দীর্ঘিকার এটা কিভাবে, এখনই আমরা করলাম। তাহলে তুমি এটা কি দিয়ে করবে, AgNO3 ফেলেও করতে পারো, AgNO3 দিয়েও করতে পারো, সিলভার নাইট্রেট দিয়ে করতে পারো। AgBr এর অধক্ষেপ পড়বে এখানে, AgBr এর অধক্ষেপ, এটা হচ্ছে ইওলো পিপিটি হবে, এটা হচ্ছে ইওলো পিপিটি হবে। আর এখানে কিন্তু কোনো এরকম AgBr দিলে, AgNO3 দিলে কোনো কিন্তু পিপিটি পড়বে না। আর কি বললাম, BaCl2 দিয়ে করতে বললাম, BaCl2 দিলে এখানে কিন্তু কোনো পিপিটি পড়বে না। আর এখানে BaCl2 দিলে BaSO4 এর সাদা অধক্ষেপ এখানে উৎপন্ন হবে, এটা হচ্ছে হোয়াইট পিপিটি এখানে উৎপন্ন হবে, এটা হচ্ছে হোয়াইট পিপিটি উৎপন্ন হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দুটো কমপ্লেক্সকে পার্থক্য করতে, মানে দুটো আয়নকে পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে রাখবে। মানে আগের সেকশনেও যেটা বললাম, এগুলো বাবু খুব ইম্পর্টেন্ট, এই আয়নেশন সময়টা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, বারবার বললাম, হাইলাইট করলাম যে ইম্পর্टेंट। এবার बाकी आप लोगों का मर्जी कि आप कितना सिंसियरली लोगे, आप कैसे लोगे वो तो आपका मर्जी। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর হচ্ছে হাইড্রেট সময়কতা বা হাইড্রেট আইসোমারিজম। কথাটা শুনে কিছু বুঝতে পারছো, হাইড্রো মানে জল জল ফিলিং, হ্যাঁ, তাহলে হাইড্রেট আইসোমারিজম বা হচ্ছে জল দ্বারা যে আইসোমারিজম হবে, তাহলে বুঝতে পারছো ডিফারেন্ট মানে সংকেত একই হবে, সেই মুড়ি চানা চুর বাদাম ছোলা সেগুলোই থাকবে, কিন্তু স্যার স্ট্রাকচার যেন একটু এদিক ওদিক হবে। ঠিকই ধরেছো, তাহলে জলের অণুর হচ্ছে ডিফারেন্ট জলের অণু থাকলে সেটাকে বলবো হাইড্রেট আইসোমারিজম। দেখো তুমি উদাহরণে চলে আসো, একদম ডিরেক্টলি উদাহরণে চলে আসো। দেখো এই কমপ্লেক্সটা, এই কমপ্লেক্স, এই কমপ্লেক্স, এই চারটাকে, এই তিনটাকে একসঙ্গে তুমি অবজার্ভ করো। দেখো এখানে ওয়াটার ভেতরে কটা ছিল, 6টা ওয়াটার ছিল। আচ্ছা, এখানে 6টা ওয়াটার ছিল, এখানে ভেতরে দেখো 5টা ওয়াটার হয়ে গেছে, একটা বাইরে চলে গেছে। এখানে 4টা হয়ে গেল, বাইরে দেখো আবার 2টো ওয়াটার হয়ে গেছে। দেখো এখানে একটা ওয়াটার, এখানে 2টো ওয়াটার, এখানে কিন্তু বাইরে ওয়াটার নেই। তুমি বলবে স্যার এতে কি যায় আসে? ইয়েস, যায় আসে, তোমার যায় আসে না থাকতে পারে, কিন্তু আমার যায় আসে, আমার কমপ্লেক্সের আসে যায়। তো কি হয়, তুমি বলবে স্যার ওয়াটার থাকলো না থাকলো কি যায় আসে? দেখো এখানে যখন ভেতরে 6টা ওয়াটার মলিকুল আছে, বাইরে যখন 3টা ক্লোরিন আছে, তখন ক্লোরিন নয় অ্যাকচুয়ালি ক্লোরাইড, তো তখন কিন্তু এর কালার হচ্ছে বেগুনি, এটা হচ্ছে ভায়োলেট। আবার যখন ওয়াটার 5টা ভেতরে একটা বাইরে, তখন দেখো কালারটা কিরকম সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেল, দেখো তখন বললো এটা গ্রিন হয়ে গেছে। আবার যখন ওয়াটার আবার 2টো বাইরে চলে গেল, তখন দেখো আবার এখান থেকে কালারটা সবুজ, এটা একটু আলাদা আলাদা সবুজ হয় অ্যাকচুয়ালি, পুরো পিওর সবুজ কি এখানে হয়? মেবি ওটা ডিস্টার্ব হলেও হতে পারে, আমি একবার দেখিনি। হ্যাঁ, ওটা সবুজই হয় ওটা। ঠিক আছে, তাহলে দেখো এটা সবুজ হয়, কিন্তু এদের স্ট্রাকচারের আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে, একটু হালকা গাঢ় এরকম ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে যেটা বলতে চাইছিলাম যে ওয়াটার মলিকুলও যদি ভেতরে আর বাইরে যদি ডিফারেন্ট সংখ্যক থাকে, তখন কিন্তু তাদের ক্যারেক্টার কিন্তু আলাদা হতে পারে, মানে তাদের চরিত্রের কিন্তু মানে ডিফারেন্স থাকতে পারে। আমি একটু তোমাদের ওই জিনিসটা, হ্যাঁ, এবার তুমি এখানে বলতে পারো যে স্যার আপনি বুঝলেন কি করে এই কমপ্লেক্সগুলো সব আলাদা আলাদা কমপ্লেক্স? ওই যে তুমি যদি এদেরকে ওই সিলভার নাইট্রেট যদি দাও, ধরো এক্সেস সিলভার নাইট্রেট দিলে, এখানে হচ্ছে AgNO3 এক্সেস দিলে, AgNO3 এক্সেস দিলে, AgNO3 এক্সেস দিলে, তাহলে এক্সেস মানে অতিরিক্ত যত মোল খুশি ইউজ করতে পারো। তাহলে এখানে Ag প্লাস, এখান থেকে কটা Cl মাইনাস বেরোবে গো? দেখো 3Cl মাইনাস বেরোবে। দেখো তুমি খেয়াল করে, এখানে কিন্তু 3Cl মাইনাসের সঙ্গে এখানে বিক্রিয়া করবে। দেখো এখানে তো Cl মাইনাস রয়েছে, তাই না? মানে এটা ডিসোসিয়েট করলে এখান থেকে অ্যাকচুয়ালি কি পাবো? এটা থার্ড ব্র্যাকেটের ভেতরে একটা জিনিস পাবো, প্লাস হচ্ছে 3Cl মাইনাস পাবো। আর এটা ডিসোসিয়েট করলে কি পাবো? এটা 2Cl মাইনাস পাবো, থার্ড ব্র্যাকেটের ভেতরে একটা জিনিস, প্লাস হচ্ছে 2Cl মাইনাস পাবো। আর এইটা ডিসোসিয়েট করলে কি হবে? একটা Cl মাইনাস, থার্ড ব্র্যাকেটের ভেতরে একটা জিনিস, প্লাস হচ্ছে Cl মাইনাস পাবো। তাহলে এই রকম করে কিন্তু ডিফারেন্ট আমরা Cl মাইনাস আয়ন পাবো। এবার তুমি যদি এক্সেস, যদি তুমি এই সিলভার নাইট্রেট দাও, AgNO3 যদি দাও, এখানে AgNO3 থেকে কি আসবে? Ag প্লাস পাবে। তাহলে এটা কত মোল? এটা তো অনেক মোল রেখেছো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইটা যতটা থাকবে তত মোল হচ্ছে সে AgCl এর প্রেসিপিটেশন পড়বে, তোমাদের এটা আগেও শেখানো হয়েছে। তাহলে দেখো এখানে ম্যাক্সিমাম কিন্তু AgCl এর 3 মোল কিন্তু AgCl এখানে কিন্তু প্রেসিপিটেট করতে পারবে। আর এখানে কত মোল? AgNO3 দিলে এটাও এক্সেস দেওয়া হলো, তাহলে দেখো 2 মোল ম্যাক্সিমাম কিন্তু 2 মোল AgCl এর প্রেসিপিটেশন পড়তে পারে, তাই না? 2 মোল ম্যাক্সিমাম পড়তে পারে। আর এখানে দেখো AgNO3 দিলে এখানে কিন্তু ম্যাক্সিমাম AgCl এর 1 মোল এখানে প্রেসিপিটেশন পড়তে পারে, তাই না? তাহলে এখানে হচ্ছে 2 মোল, এখানে 3 মোল, এখানে হচ্ছে 1 মোল এখানে প্রেসিপিটেশন পড়তে পারে। ঠিক,
তাহলে আমি এখান থেকে বুঝতে পেরেছি তিনটা কমপ্লেক্স আলাদা। আরো তুমি ভালো করে বুঝতে পারবে যে স্যার এইটা তাহলে AgCl এর প্রেসিপিটেশন কত মোল পড়ছে সেখান থেকে তুমি বুঝে যাবে। আর একটা বুঝতে পারবে এদেরকে হচ্ছে H2SO4 দ্বারা যদি শোষণ করা হয়, দেখা যাচ্ছে এখানে কোনো H2SO4 দ্বারা যদি চালনা করা হয় তাহলে এখানে কোনো জলের অণু শোষণ হচ্ছে না, এখানে 1 অণু জলের শোষণ হবে, এখানে 2 অণু জলের শোষণ হবে। তাহলে জলের শোষণ থেকেও আমরা বুঝতে পারবো নিশ্চয়ই বাইরে 2 মোল H2O রয়েছে, ওয়াটার রয়েছে, তাই জন্য হচ্ছে 2 মোল ওয়াটারকে শোষণ করেছে H2SO4 দ্বারা। এখানে 1 মোল H2O ওয়াটার বাইরে রয়েছে বলে 1 মোল জল শোষণ করছে, এখানে কোনো ওয়াটার মলিকুল শোষণ করছে না। তাহলে এই ওয়াটার শোষণ বা হচ্ছে AgCl এর AgNO3 দিয়ে চালালে যে AgCl এর প্রেসিপিটেশন পড়ছে, যত মোল পড়ছে, সেখান থেকেও আমরা বুঝতে পারছি যে এই দুটো কমপ্লেক্স আলাদা। কালার দেখে হয়তো বুঝতে পারলাম না, কিন্তু এদের এই জিনিসগুলো থেকে বুঝতে পারছি। কিংবা এখানে আয়ন কতগুলো হচ্ছে, আয়নের মোলার কন্ডাক্টেন্স থেকে তোমরা তো ইয়েতে কেমিক্যাল কাইনেটিক্স ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়েছো যে এর মোলার কন্ডাক্টেন্স দেখো 4টা আয়নের সমান মোলার কন্ডাক্টেন্স দেখাবে। কেন? 3টা Cl মাইনাস আর একটা টোটাল এইটা, মানে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে ওটাও তো একটা 3+ আয়ন, এটা পুরো 3+, আর এটা হচ্ছে Cl মানে এটা 2+, আর এটা হচ্ছে একটা প্লাস, তাই না? তাহলে এখানে 3টা আয়ন 4টা আয়নের সঙ্গে সমান ইকুইভ্যালেন্ট মোলার কন্ডাক্টেন্স দেখাবে, এখানে হচ্ছে 2 আর 3টা আয়নের সমান মোলার কন্ডাক্টেন্স দেখাবে, এখানে 2টো আয়নের মোলার কন্ডাক্টেন্স দেখাবে। তাহলে এই কন্ডাক্টেন্সের ভ্যালুকে পরিমাপ করেও আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন কমপ্লেক্সটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার করে দিলাম, একদম সুন্দর হয়ে গেল। তাহলে এগুলো উদাহরণ দেয় আর কি, উদাহরণ থেকে আসে যে কোন ধরনের সমময়তা এটা প্রদর্শন করছে, এটা তোমাকে বলতে বলে। ঠিক আছে, ডেফিনেশন চাইলেও তুমি বলে দেবে, ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে, ডেফিনেশন গুলো করে দেবে। কি আছে যে জলের অণু শুধুমাত্র আলাদা আলাদা সংখ্যক সবর্গীয় স্তরে, সবর্গীয় স্তর মানে এই ভেতরে সবর্গীয় স্তরে আলাদা আলাদা হচ্ছে জলের অণু থাকার জন্য যে সমময়তা সৃষ্টি হয় সেটা হচ্ছে হাইড্রেট সমময়তা। তার উদাহরণ দিয়ে দিবে, দিলে হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার একদম। এবার আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সবচেয়ে ধামাকাদার জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের যেটা বলছিলাম যে ত্রিমাত্রিক সময়মতা। ত্রিমাত্রিক সময়মতা বাবু দেখো আমি একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু স্যার ডান, অলরেডি ডান, এটাও ডান, এটা 4টা হয়ে গেল, মানে স্ট্রাকচারাল আইসোমার আমাদের খতম, কমপ্লিট। এবার যেটা আসছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক সময়মতা দুটো ভাগ, একটা হচ্ছে জ্যামিতিক সময়মতা বা সিস্ট্রান্স আইসোমারিজম, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা হচ্ছে আলোকীয় সময়মতা। ঠিক আছে, তো ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবার, ওর ক্লাসিফিকেশন দেখবো। দেখো ত্রিমাত্রিক সময়মতা বা হচ্ছে স্টিরিও আইসোমারিজম, আমরা তো লিখে দিয়েছি আগে স্টিরিও আইসোমারিজমের, এটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। ও অলরেডি আমি করিয়ে দিয়েছি, এটা লিখিয়ে দিয়েছি, স্টিরিও আইসোমেরিজম, স্টিরিও আইসোমারিজম বা হচ্ছে ত্রিমাত্রিক সময়মতা। এইটা আমরা বইতে দেখবে, তোমাদের বইটা আমার কাছেই রয়েছে, বইতে তোমাদের দেখবে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ওরা ক্লাসিফাই করেছে। ওরা চতুস্তরকে একটা আলাদা সেগমেন্ট করেছে, আর একটা স্কোয়ার প্ল্যানার আলাদা করেছে, তারপরে একটা অক্টাহেড্রালের আবার দুটো দুটো সেগমেন্ট আলাদা করেছে। আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমার স্টাইলে আমি তোমাদের এই সেগমেন্টটাকে ভাগ করিয়েছি। ঠিক আছে, আমরা কোঅর্ডিনেশন নাম্বারের বেসিসে আমরা কমপ্লেক্সগুলোকে ত্রিমাত্রিক সময়মতাকে আমরা ভাগ করাবো এখানে। বাবু দেখো স্টিরিও আইসোমারিজম আসে কিভাবে, আমরা কিন্তু আগেও এটা শিখেছিলাম অর্গানিক কেমিস্ট্রিতে, সেখানে আমি তোমাদের বলেছিলাম, শিখিয়েছিলাম, যারা আগে পড়েছো আইসোমারিজম স্টিরিও আইসোমারিজম পড়েছো তারা নিশ্চয়ই কানেক্ট করতে পারবে যে স্যার গঠনে একই, মানে এখানে যেরকম কি কানেকশন আলাদা আলাদা ছিল, দেখো কানেকশন আলাদা আলাদা, এখানে ওয়াটার মলিকুল 6টা সেন্ট্রাল মেটালের সঙ্গে, এখানে 5টা ওয়াটার মলিকুল, একটা ক্লোরিন, বাইরে 2টো ক্লোরিন বের করে দেওয়া হচ্ছে, একটা ওয়াটার বের, তাহলে কানেকশন আলাদা হচ্ছে না। বাট কিছু কিছু আইসোমারিজম রয়েছে যেখানে কিন্তু কানেকশন একই, মানে সেম জিনিস সেম জায়গায় রয়েছে, শুধুমাত্র তাদের অ্যারেঞ্জমেন্ট আলাদা। মানে তোমাদের একটা এবার আমাদের আলু আসবে, লালু না আলু, এইটা হচ্ছে আমাদের লোকাল মডেল। হ্যাঁ, আলু আছে, আলু 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 তো আলু দিয়ে আমরা ফুচকাও বানাতে পারি, আলু দিয়ে আলু মাখাও করতে পারি, আবার আলু দিয়ে আমরা পড়াশোনাও করতে পারি। হ্যাঁ, তো আলু হচ্ছে আমাদের লোকাল মডেল। তো আলুটা হচ্ছে তুমি ধরে নাও সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন, আর এই জায়গাগুলোতে সব কি রয়েছে, এগুলোতে সব লিগ্যান্ড রয়েছে আর কি। এগুলো লিগ্যান্ড তোমাদের আগে শেখানো হয়েছে, লিগ্যান্ড এরা সব কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে, এই যে দেখো, মানে এইরকম লিগ্যান্ড আছে, তো লিগ্যান্ড বাবু ধরো এখানে বসে আছে, হ্যাঁ, এরকম করে ইলেকট্রন জোড় নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, এরকম করে ইলেকট্রন জোড় মেটালকে দিয়ে দিল, এই যে ফুটো করে, এই যে দিয়ে দিল, দিল তো দেখো ওইখানে অ্যাটাচ হয়ে আছে, মানে ইলেকট্রন জোড় দিল তো, দিয়ে বন্ধন করলো, এখানেও একটা দিল, এখানে, তাহলে 4 কোণে 4টা লিগ্যান্ড রয়েছে, এগুলো লিগ্যান্ড, লিগ্যান্ডের সঙ্গে এটা মেটালের বন্ডিং, তাহলে এটা হচ্ছে মেটাল, আর এগুলো হচ্ছে সব দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ 4টা লিগ্যান্ড, এগুলোতে সব লিগ্যান্ড গুলো রয়েছে, অ্যামোনিয়া ক্লোরাইড হোয়াটএভার থাকতে পারে, লিগ্যান্ড গুলো থাকতে পারে।
দেখো একটা সিম্পল জিনিস, দেখো ধরো কানেকশন একই, ধরো সাপোজ প্লাটিনামের সঙ্গে প্লাটিনামের সঙ্গে আমার 4টা ক্লোরিন রয়েছে, ঠিক আছে, বা নিকেলের সঙ্গে 4টা সিও রয়েছে। হ্যাঁ, নিকেলের সঙ্গে একটু একটু খেয়াল করে দেখো, বুঝতে পেরে যাবে। ধরো সাপোজ নিকেলের সঙ্গে 4টা কার্বন মনোক্সাইড, যেটাকে কার্বনিল বলা হয়, 4টা রয়েছে। হ্যাঁ, তাহলে এখানে লিগ্যান্ড কে গো বাবু? লিগ্যান্ড হচ্ছে কার্বনিল, মানে সিও গুলো হচ্ছে লিগ্যান্ড। এইখানে একটা সিও রয়েছে, এখানে একটা সিও রয়েছে, এখানে একটা সিও রয়েছে, এখানে একটা সিও রয়েছে। সিও গুলো তাদের কার্বন সেন্টারে ওই যে অ্যান্টিবন্ডিং এর ইলেকট্রন ক্লাউড গুলো নিয়ে, মানে ওই যে ইলেকট্রন জোটটাকে নিয়ে দিচ্ছে। জেনারেলি আমরা কার্বনের কিন্তু আমরা বলেছি যে লোন পেয়ার থাকে না, বাট এটাও তোমাদের বলেছি যে সিও হচ্ছে কার্বনিলের ক্ষেত্রে তুমি যখন এমও সাজাবে, ওর কিন্তু উপরে ওই অ্যান্টিবন্ডিং এর দিকে কিন্তু তার সেখানে ইলেকট্রন জোট তুমি পাবে। মানে অ্যান্টিবন্ডিং না বন্ডিং এ খেয়াল করে, মনে পড়ছে না, প্রবাবলি ওটা মনে হয় বন্ডিং থেকে দেবে আর অ্যান্টিবন্ডিং এ অ্যাকসেপ্ট করে সিওর ক্ষেত্রে। তো মোটামুটি ওর কিন্তু এমও করলে তুমি ইলেকট্রন জোট পাবে। এমনি কার্বনে কিন্তু লোন পেয়ার কনসিডার করা হয় না। তো দেখো সেম, ধরো নিকেল, এটা হচ্ছে নিকেল, মাঝখানে হচ্ছে নিকেল রয়েছে, নিকেলের সঙ্গে 4টা সিও রয়েছে, এই রকম করে বন্ডিং থাকতে পারে। আবার সেই নিকেলের সঙ্গে 4টা সিও এইভাবেও থাকতে পারে। দেখো দুটো সেম জিনিস, এখানেও সেই দেখো বন্ডিং একই, সেই সিওর সঙ্গে 4টা বন্ডিং রয়েছে, সিওর সঙ্গে নিকেলের, এখানেও কিন্তু সিওর সঙ্গে নিকেলের সঙ্গে 4টা সিওর বন্ডিং। জাস্ট দেখো অ্যারেঞ্জমেন্ট আলাদা, দেখো এ হচ্ছে এইরকম 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 এইরকম, এখানে দেখো সব 4টা প্লেনে রয়েছে। তাহলে কানেকশন তো একই, কি কানেকশন একই নয়? অবভিয়াসলি কানেকশন একই। দেখো এখানেও সিওর সঙ্গে নিকেলের বন্ডিং, এখানেও সিওর সঙ্গে নিকেলের, এখানেও নিকেলের সঙ্গে সিও, নিকেলের সঙ্গে সিও, এখানেও কিন্তু দেখো নিকেলের সঙ্গে সিও, নিকেলের সঙ্গে সিও, এটার ক্ষেত্রে বলছি আর কি, নিকেলের সঙ্গে সিও, নিকেলের সঙ্গে কার্বন মনোক্সাইডের মানে কার্বনিলের বন্ডিং হয়েছে। তাহলে স্যার কানেক্টিভিটি তো একই, সেই মেটালের সঙ্গে একই জিনিসপত্র, তাদের যেরকম হয়েছিল কি ভেতরে একটা আলাদা জিনিস, বাইরে একটা আলাদা জিনিস, এখানে সব কানেক্টিভিটি একই। কি চেঞ্জ হলো, কি চেঞ্জ? স্যার এদের অ্যারেঞ্জমেন্ট আলাদা। স্যার এখানে নিকেল সিও সিও এদের মধ্যে অ্যাঙ্গেল এখানে হচ্ছে যেটা 109°58', বুঝতে পারছো, চতুস্থলকীয় গঠন। স্যার এর ক্ষেত্রে কিন্তু আলাদা, সিও নিকেল সিও এই অ্যাঙ্গেলটা কিন্তু 90° অ্যাঙ্গেল, অর্থাৎ তাদের অ্যারেঞ্জমেন্ট আলাদা না। দেখো এর অ্যারেঞ্জমেন্ট চতুস্থলকীয় ভাবে, আর এটা কি মনে পড়ছে, এইটা 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 এটা জুড়ে দাও, কি স্কোয়ার প্ল্যানার হয়ে যাচ্ছে না? এটা জুড়ো, এটা জুড়ো, এটা জুড়ো, এটা জুড়ো, দেখো স্কোয়ার প্ল্যানার হয়ে গেছে। এই যে তোমাদের দিকে দিয়ে দিচ্ছি, এটাকে জুড়ো, এটা জুড়ো, জুড়ো, এটা জুড়ো, দেখো স্কোয়ার প্ল্যানার হয়ে যাচ্ছে, মাঝখানে মেটাল রয়েছে, এরকম করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। তাহলে সেম জিনিস, 4টাই লিগ্যান্ড রয়েছে, 4টা লিগ্যান্ড দিয়ে আমরা কি কি জিনিস তৈরি করতে পারলাম? স্যার 4টা দিয়ে আমরা দুটো অ্যারেঞ্জমেন্ট পেলাম। একটা হচ্ছে তোমাদের দিকে যদি এরকম করে বোর্ডের তলে যদি এরকম করে রাখি, তাহলে দেখো না এইরকম করে কানেক্ট করে দাও। আমি তো দড়িও এখানে রেখেছি, এই যে কানেক্ট করবো বলে, এখানে যদি বেঁধে দেওয়া হয়, এখান থেকে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে দেখো তোমরা নিজেরাও কানেক্ট করতে পারবে। এটা মানে বেশি কিছু নয় অ্যাকচুয়ালি, তোমরা নিজেরাও কিন্তু কানেক্ট করতে পারবে এটা। তাহলে স্যার 4টা লিগ্যান্ড দিয়ে আমি কিন্তু এখানে দুটো অ্যারেঞ্জমেন্ট পেলাম। একটা হচ্ছে এ বাবু 4টা নিকেল, মানে 4টা লিগ্যান্ড মানে কোঅর্ডিনেশন নাম্বার কত গো? বলো বলো, 4টা লিগ্যান্ড মানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4টা লিগ্যান্ড মানে স্যার কোঅর্ডিনেশন নাম্বার 4। দেখো না এইরকম করে আমি কানেক্ট করে দিচ্ছি একে। উফ, ভালো করে টাইট করে দিতে হতো। এখানে একটা টাইট করে দেওয়া হলো, এখানে একটা টাইট, এটার সঙ্গে এইটা কানেক্ট করে দেওয়া হলো। এ পালিয়ে আসছে গো, আচ্ছা 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 আচ্ছা, দুষ্টুমি করছে। এই দেখো এখানে একটা কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, এইরকম করে যদি আবার দড়ি দিয়ে গির গিয়া, গির গিয়া, দেখো এদেরকে তুমি যদি কানেক্ট করে দাও এর সঙ্গে এটা, বুঝতে পারছো তোমরা, এটার সঙ্গে এটা দড়ি বেঁধে দিলাম, এখান থেকে দড়ি দড়ি পাচ্ছিলাম না, ওই জন্য আমি বস্তা টস্তা থেকে ছিঁড়ে নিয়ে এসেছি দেখাবো বলে। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কি হলো? স্কোয়ার প্ল্যানার হয়ে গেল। আবার আরেকটা কি হতে পারে, সেই 4 লিগ্যান্ডে, এখানেও তো 4টা লিগ্যান্ড ছিল, আবার সেই 4টা লিগ্যান্ডে এরকম 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 থেকে থাকতে পারে 109°58, মিথেনের মতো। তাহলে এটা টেট্রাহাইড্রাল হলো। তাহলে 4 লিগ্যান্ডের মানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4ই। কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলা হয়? লিগ্যান্ড, যতগুলো লিগ্যান্ড হচ্ছে, মানে যতগুলো লিগ্যান্ডে যতগুলো সাইড থেকে হচ্ছে অসমযোজী বন্ধন তৈরি হয়, মেটালের দিকে অসমযোজী বন্ধন তৈরি হয়, সেটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার বা স্ববর্গাঙ্ক। তাহলে এখানেও 4 কোঅর্ডিনেশন নাম্বার, আর ওর স্কোয়ার প্ল্যানেও 4 কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে স্যার আমরা এখানে যেটা ক্লাসিফিকেশন করব, যে
ত্রিমাত্রিক সমঝোতার ক্ষেত্রে দুটো কোঅর্ডিনেশন নাম্বার, একটা 4 কোঅর্ডিনেশন নাম্বার, একটা 6 কোঅর্ডিনেশন নাম্বার হতে পারে। দেখো হ্যাঁ, যেটা বলতে গিয়ে আমি চলে এলাম সেটা হচ্ছে ত্রিমাত্রিক সমঝোতা জিনিসটা কি। তাহলে জিনিসটা হচ্ছে এটা, দেখো স্ট্রাকচারে মানে নিকেলের সঙ্গে সেই সিওরি বন্ডিং রয়েছে, শুধু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট মানে ত্রিমাত্রিক ভাবে অ্যারেঞ্জমেন্ট আলাদা। এটা প্লেনে সব রয়েছে এগুলো লিগ্যান্ডগুলো, আর এখানে কিন্তু প্লেনে নেই, সব এরোপ্লেনে রয়েছে, এরোপ্লেনের উপর নিচ করে রয়েছে। তাহলে একটা হচ্ছে প্লেনে রয়েছে আর একটা হচ্ছে অ্যাবাব বিলো করে রয়েছে। তুমি এইরকমও ভাবতে পারো, প্লেনে দুটো বন্ড রয়েছে, একটা অ্যাবাবে একটা বিলোতে, না হলে এইরকম করেও ভাবতে পারো চতুস্থলকে এদেরকে কানেক্ট করে দাও, দড়ি দিয়ে ঝুলিয়ে দিলে তুমি বুঝতে পারবে, দড়ি দিয়ে কানেক্ট করে দাও, দড়ি দিয়ে কানেক্ট করে দাও, দেখো চতুস্থলকীয় গঠন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্যার স্পেশাল মানে সব গঠন একই, একই রকম অ্যাটাচমেন্ট থাকবে, শুধু তাদের ওরিয়েন্টেশন আলাদা, কেউ অ্যাবাব বিলো করে রয়েছে, কেউ প্লেনে রয়েছে, তখন এটাকে বলবো ত্রিমাত্রিক সমঝোতা বা হচ্ছে কি স্টিরিও আইসোমারিজম। এবার আমরা কোঅর্ডিনেশন নাম্বার 4 এর কেসটা কি দেখবো। 4 এ কি কি ভেরিয়েশন হতে পারে স্যার এক্ষুনি আপনি দেখালেন, একটা হচ্ছে চতুস্থলকীয় হতে পারে, একটা স্কোয়ার প্ল্যানার বা বর্গ সমতলীয় হতে পারে। চতুস্থলকীয় আমরা এটাকে ইংরেজিতে কি বলবো, টেট্রাহেড্রাল, টেট্রা HED আর এল, একটা হচ্ছে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে বর্গ সমতলীয় বা স্কোয়ার প্ল্যানার, SQUARE স্কোয়ার PLANAR স্কোয়ার প্ল্যানার বলা হয়। একটা হচ্ছে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার বলা হবে। এবার দেখো দুজনের ক্ষেত্রে আমি দেখালাম টেট্রাহেড্রালের ক্ষেত্রে কি গল্পটা কি হয়, এরকম করে টেট্রাহেড্রাল হয়, আর একটা স্কোয়ার প্ল্যানার এরকম ভাবে। এবার এর আবার দু রকমের আমরা ভাগ করব, দু রকমের সমঝোতা দেখবো, ত্রিমাত্রিক সমঝোতা দেখবো। একটা হচ্ছে এদের ক্ষেত্রে একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। তাহলে অপটিক্যাল আইসোমারিজম আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা অ্যাকচুয়ালি কিসের ভাগ দেখেছিলাম বলতো, ত্রিমাত্রিক সমঝোতা দুটো ভাগ দেখেছিলাম, একটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। আমরা শুরুতে ভাগ করেছিলাম না যে ত্রিমাত্রিক সমঝোতা, এই যে দেখো না শুরুতে আমরা ভাগ করেছিলাম, তো এই যে দেখো ত্রিমাত্রিক সমঝোতাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, জ্যামিতিক আর একটা হচ্ছে অপটিক্যাল। কিন্তু আমি অন্যরকম ভাবে একটু ক্লাসিফাই করে দিলাম, সেই একই জায়গায় এলাম বাট ক্লাসিফিকেশনটা একটু অন্যরকম। আমি কিসের বেসিসে করলাম, কোঅর্ডিনেশন নাম্বারের বেসিসে করলাম, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোঅর্ডিনেশন নাম্বার 4 আর কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 6 এ কি হবে বাবু, কোঅর্ডিনেশন নাম্বার 6 এ কি হবে, কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন নাম্বার 6 এ কি ধরনের স্ট্রাকচার হবে, চার কোণে চারটা, একটা হচ্ছে উপরের দিকে থাকবে এরকম করে, একটা উপরের দিকে থাকবে আর একটা হচ্ছে নিচের দিকে থাকবে। দেখো একটা উপরের দিকে আর একটা হচ্ছে নিচের দিকে, এইভাবে থাকবে। এইটা হচ্ছে অষ্টতলীয় গঠন। তুমি এদেরকে তুমি এই যে দড়ি দিয়ে এরকম কানেক্ট করে দাও, এখান থেকে এইটা কানেক্ট করলে, তোমরা বাড়িতে না আলু নিয়ে নেবে, আলু নিয়ে নেবে মায়ের কাছ থেকে, আলু নিয়ে নেবে, দিয়ে হচ্ছে পিঁচ লাগিয়ে এরকম দড়ি দিয়ে কানেক্ট করো, দেখো কেমন লাগছে, এরকম করে এগুলো। আর এই চারটাকেও কানেক্ট করে দাও, দেখো কেমন লাগছে, চারটাকে কানেক্ট করে দাও, কানেক্ট কানেক্ট কানেক্ট, এগুলো থেকে কানেক্ট করাও, কানেক্ট করাও, কানেক্ট করাও, কানেক্ট করাও, নিচ থেকে এরকম করে কানেক্ট করাও, কানেক্ট, এখান থেকে এখানে কানেক্ট করাও, এখান থেকে এখানে সব কানেক্ট করে দাও। দেখবে টোটাল 8টা তল পাবে। দেখো এখান থেকে এইটা করলে যে এটা একটা তল হবে, এইরকম করে তল হবে না, এর সঙ্গে কানেক্ট করে দাও, এর সঙ্গে কানেক্ট করে দাও, এটা একটা তল হবে তো ত্রিভুজের মতো, এটা একটা তল 2, তারপরে এখানে 3, তারপরে এই পাশে 4, নিচেও এটা একটা, এইটা এইটা আর এইটা, দেখো এটা তো অলরেডি কানেক্ট করা আছে, তাহলে এইটা নিয়ে এইরকম একটা তল, দেখো এইরকম একটা তল পাবে, এইটা এই পাশে একটা নিচে, এ পাশে একটা নিচে আর এই পাশে একটা নিচে, তাহলে টোটাল 8টা তল হলো। তাহলে এই জন্য একে বলা হয় অষ্টতলকীয়। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যখন 6 হবে, দেখো না কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানে এখানে একটা লিগ্যান্ড, চার কোণে চারটা লিগ্যান্ড, চার কোণে চারটা আর একটা উপরে একটা হচ্ছে নিচে, তাহলে এই তো 4টা লিগ্যান্ড হয়ে মানে টোটাল 6টা লিগ্যান্ড হয়ে গেল, তাই না। তাহলে 6টা লিগ্যান্ড দিয়ে মানে সরি 6টা লিগ্যান্ড নয়, সবসময় এরকম নয় যে 6টা লিগ্যান্ড হলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে, এরকম নয়, এটা মনোডেন্টের লিগ্যান্ড বলে ধরা হলো। তাহলে মোট কথা আমাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 হতে পারে আর একটা হচ্ছে 4 হতে পারে। স্যার কোঅর্ডিনেশন নাম্বার 5 আমাদের সিলেবাসে নেই, কোঅর্ডিনেশন নাম্বার 5 হতে পারে। তার ক্ষেত্রে কেমন হবে, টিবিপি, টিবিপি দেখতে কেমন, 3 কোণে 3টা মেটাল থেকে একটা উপরের দিকে একটা নিচের দিকে দিয়ে কানেক্ট করে দাও, ট্রাইগোনাল বাই পিরামিডাল চলে আসবে, তাই না। তো বেসিক্যালি কোঅর্ডিনেশন নাম্বার 6 আর কোঅর্ডিনেশন নাম্বার 4, 4 দুটো ভাগ, টেট্রাহেড্রাল স্কোয়ার প্ল্যানার। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 এর সাথে কোনো ভাগ আছে না, কোঅর্ডিনেশন নাম্বার 6 এ তুমি সবসময়ের জন্য মোটামুটি ধরে রাখো অষ্টতলকীয় বা অক্টাহেড্রালই হবে। তাহলে অষ্টতলকীয়কে আমরা কি বলবো, অক্টাহেড্রাল বলবো। তাহলে এর ক্ষেত্রে সবসময়ের জন্য অক্টাহেড্রাল হবে, অক্টাহেড্রাল, HEDRL, এটা হচ্ছে অক্টাহেড্রাল। ঠিক আছে, অক্টাহেড্রাল বা অষ্টতলকীয় পাবো, বুঝতে পারবে তো। স্কোয়ার প্ল্যানার বা বর্গ সমতুল্য এটা হচ্ছে, ও এখানে লেখা আছে তো, বাট অক্টাহেড্রাল এখানে লেখা আছে গো,
তাহলে এটা হচ্ছে অক্টাহেড্রাল, এটা হচ্ছে অক্টাহেড্রাল, HEDRL অক্টাহেড্রাল বা হচ্ছে অষ্টতলকীয়। এর আবার কি ভাগ থাকবে? সেই একই রকম, অষ্টতলকীয়র আবার দুটো ভাগ, একটা জ্যামিতিক সমমতা থাকবে আর একটা হচ্ছে অপটিক্যাল সমমতা বা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। একটা হচ্ছে সিস ট্রান্স বা জ্যামিতিক, জিআই বলা হচ্ছে। জিআই মানে সেই রড বাঁধা জিআই নয়, জিআই তার নয়, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা জ্যামিতিক বা সিস ট্রান্স আইসোমারিজম। আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা ওআই লেখা আছে মানে অপটিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, তাহলে প্রত্যেকের কিন্তু এরকম দুটো দুটো করে ভাগ থাকবে, 4 কোঅর্ডিনেশনের জন্য আর একটা হচ্ছে 6 কোঅর্ডিনেশনের। 4 কোঅর্ডিনেশনের জন্যও কিন্তু আমরা অপটিক্যাল আর জিওমেট্রিক্যাল পাবো, আর 6 কোঅর্ডিনেশনের জন্য অপটিক্যাল আর জিওমেট্রিক্যাল পাবো। শুধু 4 এর জন্য দুটো ভাগ, একটা টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, তার আবার জিআই, তার আবার জিআই। এবার আমরা এদেরই আমরা ভাগগুলো পরপর দেখতে থাকবো, এর জিওমেট্রিক্যাল আইসোমার কটা হয়, এর জিওমেট্রিক্যাল, এর অপটিক্যাল কটা, তার অপটিক্যাল কটা, এরকম করে ভাগগুলো দেখবো। ঠিক আছে, ক্লিয়ার নিশ্চয়ই? এই অবধি সবার মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে আছে। আচ্ছা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস আমাকে একটু বুঝিয়ে দিতে হবে, মানে না বলে দিলে তোমরা হয়তো বুঝতে পারবে না। জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখো, অর্গানিক কেমিস্ট্রিতে জিওমেট্রিক্যাল আইসোমারিজম যখন করা হয়েছিল নিশ্চয়ই তোমাদের মাথায় আছে। অর্গানিক কেমিস্ট্রিতে বাবু যখন আমরা করেছিলাম সিস ট্রান্সের গল্প মনে আছে নিশ্চয়ই, কার্বন কার্বন এরকম ডবল বন্ড করা রয়েছে, সেম গ্রুপ বা অ্যাটম। ধরো এখানে সিস টু বিউটিন আর ট্রান্স টু বিউটিনের কথা বলা হচ্ছে। সিএস3 দেখো দুজন একই দিকে রয়েছে, তখন এটাকে বলা হয় সিস আইসোমার। একটা হচ্ছে সিস আইসোমার বলা হয়, এটাকে বলা হয় সিস আইসোমার, সিস আইসোমার বলা হয়, এটাকে বলা হয় সিস আইসোমার, এটাকে বলা হয় সিস আইসোমার, একটা বলা হয় সিস আইসোমার। আর একটা দেখো তার ক্ষেত্রে জাস্ট একটু অন্যরকম, সিএস3 সেখানে একই দিকে ছিল, তো এখানে দেখো সিএস3 গুলো কিন্তু দুটো আলাদা আলাদা দিকে, দেখো সিএস3 আর একটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন উল্টো দিকে। তাহলে এটাকে কি বলা হচ্ছিল সেখানে? TRANS, ট্রান্স আইসোমার, এটা বলা হচ্ছে ট্রান্স আইসোমার। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রান্স আইসোমার। তাহলে এইটা ছিল আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এটা হচ্ছে জিও আইসোমারিজম, এটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে হয়েছিল। কিসের জন্য এটা তৈরি হয়েছিল বলো তো? মনে আছে নিশ্চয়ই তোমাদের যে স্যার এদের অ্যাঙ্গুলার ডিসটেন্স আলাদা, মানে তাদের অ্যারেঞ্জমেন্ট আলাদা। দেখো না, এখানে সিএস3 কত কাছাকাছি রয়েছে, আর এখানে দেখো সিএস3 দেখো এইখানে একটা সিএস3, এখানে কতটা ডিস্টেন্সে রয়েছে দেখো। তাহলে এদের দেখো অ্যাঙ্গুলার ডিসটেন্স কিন্তু আলাদা। এখানে সিএস3 মধ্যবর্তী ডিস্টেন্স দেখো এই ডিস্টেন্সে তারা রয়েছে, আর এখানে দেখো সিএস3 ডিস্টেন্সটা দেখো, এখানে দেখো সিএস3 ডিস্টেন্সটা দেখো কত বেশি। তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আলাদা হয় তাহলে অ্যারেঞ্জমেন্ট আলাদা। তাহলে এখান থেকে, এবং মাঝখানে কিন্তু রিজিড বন্ড রয়েছে, মানে এই বন্ড আর রোটেট করতে পারবে না কিন্তু। তাহলে এরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করছে, এখানেও কিন্তু সেই একই রকম। কোহেশন কমপ্লেক্সের ক্ষেত্রে বাবু সুন্দর করে খেয়াল রাখবে, ধরো সাপোজ একটা মেটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং 4টা লিগ্যান্ড গুলোকে আমরা ABCD দিয়ে দেখাবো। ধরো ধরো সাপোজ 4 কোঅর্ডিনেশন কমপ্লেক্সের ক্ষেত্রে বলছি, তাহলে কি কি ভেরিয়েশন হতে পারে? স্যার 4টা সেম লিগ্যান্ড হতে পারে, মেটালের সঙ্গে 4টা লিগ্যান্ড সেম, MA4 হতে পারে একটা। আবার মেটালের হচ্ছে 3টা একই লিগ্যান্ড আর একটা হচ্ছে আলাদা লিগ্যান্ড, A3B এরকম হতে পারে। মানে A3B বলতে মেটাল একটা আর হচ্ছে 3টা সেম লিগ্যান্ড। ধরো সাপোজ এইটার ক্ষেত্রে ধরো সাপোজ দেখাচ্ছি, এখানে মেটাল একটা রয়েছে M, তাতে ধরো অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, তাহলে সেটা কোন ক্যাটাগরিতে পড়বে? এই ক্যাটাগরিতে পড়বে, MA4 ক্যাটাগরিতে পড়বে। আবার 3টা একই, মানে এখানে অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া, এখানে ধরো ক্লোরাইড রয়েছে, তাহলে সেটা কি ক্যাটাগরিতে পড়বে? MA3B তে পড়বে। আবার এরকম হতে পারে M দুটো একই, MA2 আবার হচ্ছে একটা আলাদা আর একটা আলাদা, B2ও হতে পারে, B2 করে দিচ্ছি। ও স্যার এটা কি হতে পারে? ইয়েস, এটাও হতে পারে। মানে দুটো একই, ধরো এটা অ্যামোনিয়া অ্যামোনিয়া, এটা ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে। আবার কি হতে পারে স্যার? এটা কি হতে পারে না MA2BC, ইয়েস এটাও হতে পারে। দেখো এটাও কিন্তু আমাদের হতে পারে। আর কি হতে পারে স্যার? আর কি হতে পারে? এইদিকে লিখলে ভালো হতো গো, ওখানে জায়গাটা শর্টেজ হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, এটাও এইখানে রেখে দিয়া, আমাদের এত জায়গা এদিকে করলে ভালো হতো। আর কি হতে পারে বলো? স্যার এইটাকে আলাদা করে দিলে A একটা, B একটা, C একটা, D একটা, মানে 4টাই আলাদা, এটাও একটা ক্যাটাগরি হতে পারে। মানে এটা ধরো অ্যামোনিয়া, এটা ক্লোরাইড, এটা ব্রোমাইড, এটা আয়োডাইড, 4টা আলাদা লিগ্যান্ড, তাহলে এই ভেরিয়েশন হতে পারে। 4 লিগ্যান্ডের ক্ষেত্রে আর কি মেটালের সঙ্গে এইরকম ভাবেই ভেরিয়েশন হতে পারে।
হয় 4টা একই লিগ্যান্ড, না হলে 3টা একই একটা আলাদা, না হলে দুটো একই দুটো আলাদা, দুটো একই দুটোই আলাদা আলাদা, আবার 4টাই আলাদা, এই ভেরিয়েশন হতে পারে। এবার এদের ক্ষেত্রে কিভাবে আমরা জিনিসগুলো ডিল করছি তুমি দেখবে। ধরো MA4 এর ক্ষেত্রে আমরা প্রথমে টেট্রাহেড্রাল দেখবো আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার দেখবো। কারণ 4টা লিগ্যান্ডে আমরা কিন্তু প্রথমে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য বাবু কনসিডার করছি, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য এটা করছি। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার 4টা এই পেজে করবো, তারপরে আমরা পরপর করে করবো। কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য করছি। কোঅর্ডিনেশন নাম্বার 4 এ কখন জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে, কখন অপটিক্যাল আইসোমারিজম। আগে জিওমেট্রিটা তোমাদের বোঝাই একটু। জিওমেট্রিক্যাল আইসোমারিজম কখন হবে স্যার, অ্যারেঞ্জমেন্ট আলাদা হতে হবে। ধরো সাপোজ বাবু, ধরো আমি কোঅর্ডিনেশন নাম্বার 4 এর জন্য প্রথমে আমি কি করব, টেট্রাহেড্রাল করছি। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার 4 এর দুটো হতে পারে, একটা হচ্ছে টেট্রাহেড্রাল আর একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার। কোঅর্ডিনেশন নাম্বার 4 এর একটা হচ্ছে টেট্রাহেড্রালের দিকে চলে যাচ্ছি, একটা টেট্রাহেড্রাল হতে পারে, আর কি হতে পারে গো, স্কোয়ার প্ল্যানার হতে পারে, স্কোয়ার PLANAR এটা হতে পারে। এবার দেখো এক এক করে আমরা ডিসকাস করছি। প্রথম হচ্ছে টেট্রাহেড্রালের জন্য MA4 টাইপের কমপ্লেক্স। এটা কি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট দেখাবে আমাকে বলো তো। প্রথমে টেট্রাহেড্রাল করছি, MA4 কমপ্লেক্স। হ্যাঁ, এখানে MA4 মানে 4টা সেম লিগ্যান্ড, মানে এটাও অ্যামোনিয়া রয়েছে, এটাও অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া, এটাও অ্যামোনিয়া, মিথেনের মতো আর কি। আচ্ছা বাবু বলো তো, ধরো এখানে অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, ধরো এরকম রয়েছে, আবার এরকম উল্টে দিলাম, এটা কি চেঞ্জ হয়ে গেল? অ্যাঙ্গেল কি কোনো চেঞ্জ হয়ে গেল? এটার মধ্যে অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট। এটাকে তুমি একটু এরকম করে করো, চতুস্থলকে যেটা হয় আর কি, আমি পুরো অ্যাঙ্গেল মেনটেন করিনি। এই অ্যামোনিয়া মানে নাইট্রোজেন দিয়ে কোঅর্ডিনেট করছে, অ্যামোনিয়া মেটাল অ্যামোনিয়া, এই অ্যাঙ্গেল কত, 109 ডিগ্রি 28 মিনিট। এটা এখানে কত, অ্যামোনিয়া মেটাল অ্যামোনিয়া, 109 ডিগ্রি 28 মিনিট। এখানে অ্যামোনিয়া মেটাল অ্যামোনিয়া, কত, 109 ডিগ্রি 28 মিনিট। এখানে এটা 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 একই, এটা এটা এই একই, এটা এই অ্যাঙ্গেল একই। দেখো তাহলে দেখো সবার ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা কোনো স্ট্রাকচার বাজছে, আপনি যেরকম খুশি রাখুন, যেরকম খুশি এরকম করুন, এরকম করুন স্যার, এইরকম করুন স্যার, এইরকম করুন, হোয়াট এভার তুমি যাই করো না কেন, তুমি এইরকম করেও রাখতে পারো। সব দেখো এই লিগ্যান্ড মেটাল লিগ্যান্ডের মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট, কোনো চেঞ্জ হচ্ছে না স্ট্রাকচারে। তাহলে আমরা বলতে পারি স্যার এর ক্ষেত্রে নতুন কোনো স্ট্রাকচার আমি পাবো না। নতুন কোনো স্ট্রাকচার পাচ্ছি কি? তাহলে আমরা বলতে পারি এর ক্ষেত্রে কিন্তু নো জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তাহলে এর ক্ষেত্রে প্রথমে জিওমেট্রিক্যাল দেখব, তাহলে নো জিআই জিওমেট্রিক্যাল আইসোমারিজম। এই 4টা যখন একই লিগ্যান্ড হবে পাবো কি? পাবো না। MA3B বাবু, অ্যাকচুয়ালি MA3B মানে 3টা একই আর একটা আলাদা। দেখো এখানে ধরো সাপোজ অ্যামোনিয়া দিলাম, এখানে একটা Cl- দিয়েছি, ক্লোরাইড দিয়েছি। তুমি দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, তুমি কি আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট পাবে? ধরো সাপোজ এখানে Clটাকে আমি এইরকম করে দিলাম, হ্যাঁ এরকম, এখানে সবগুলোতে অ্যামোনিয়া, ভালো করে বুঝবে, এখানে অ্যামোনিয়া আছে, এখানে Cl আছে। অ্যাঙ্গেল কততে রয়েছে? অ্যামোনিয়া মেটাল অ্যামোনিয়া 109 ডিগ্রি, এখানেও এটার মধ্যে 109 ডিগ্রি, এখানেও 109 ডিগ্রি, এটার মধ্যে 109 ডিগ্রি। দেখো এইটাকে জাস্ট ক্লোরিন এখানে ছিল তো, ক্লোরিনটাকে এরকম করে দিলাম। আচ্ছা কোনো কি আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ? কানেকশন তো একই, অ্যারেঞ্জমেন্ট সি একই। দেখো সবার মধ্যে সে 109 ডিগ্রি 28 মিনিট যেরকম ছিল সেরকমই আছে। দেখো তুমি আবার এইটাকে ক্লোরিনকে এইরকম করো, দেখো সেই একই অ্যারেঞ্জমেন্ট, কিন্তু কোনো আলাদা হচ্ছে না। তুমি খেয়াল করে দেখো সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু একই, মানে তুমি ডিফারেন্ট কোনো স্ট্রাকচার তুমি পাচ্ছ না। তাহলে এর ক্ষেত্রেও কি কোনো জিআই পাবে? এর ক্ষেত্রেও কিন্তু নো জিআই, এর ক্ষেত্রেও কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম তুমি পাবে না। দেখো MA3B এর ক্ষেত্রেও তুমি পাবে না। MA2B2 এর ক্ষেত্রেও পাবে কি? কোনো কিছু পাবে না। কেন? অ্যাকচুয়ালি এদের কারুর ক্ষেত্রেও কিন্তু তুমি জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবে না টেট্রাহেড্রাল। কেন পাবে না? আমি একসঙ্গে বলে দিলাম, বারবার করে দেখাতে হবে না হলে। একটু ভেবে বলো, ধরো এখানে অ্যামোনিয়া, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডিন সব আলাদা আলাদা সব দিলাম। ধরো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আমি ধরে নিলাম, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডিন। তো এর ক্ষেত্রেও হবে না। তুমি কি করে আলাদা আলাদা পাবে? সবার মধ্যে তো অ্যাঙ্গেল তো সেই একই, তুমি এরকম করে রাখো, এরকম রাখো, এইরকম রাখো, তুমি নতুন অ্যারেঞ্জমেন্ট পাবে কি? তুমি কিন্তু অ্যারেঞ্জমেন্ট আলাদা পাবে না। তুমি একটু এদিক ওদিক করে দিলেই কিন্তু তার সেই একই জিনিসই তুমি পাচ্ছ, মানে ওদের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিস্টেন্স তো সেম, সব 109 ডিগ্রি 28 মিনিটে, সব অ্যাঙ্গুলার 109 ডিগ্রি 28 মিনিটে। তুমি এখন এখানে ফ্লুরিনকে হয়তো রেখেছো, পরক্ষণে হয়তো ক্লোরিনকে উপরে রাখছো, কিন্তু সেই অ্যাঙ্গুলার ডিস্টেন্স কিন্তু সেম, তাই না? সুতরাং আমরা বলতে পারি যে এদের কারুর ক্ষেত্রে, টেট্রাহেড্রালের কারুর ক্ষেত্রে কিন্তু আমরা জিআই কিন্তু পাবো না। এর ক্ষেত্রেও নো জিআই, এর ক্ষেত্রেও নো জিআই।
এর ক্ষেত্রেও কিন্তু নো জিআই, এদের কারোর ক্ষেত্রে কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো না। এবার আসছি অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম, কখন অপটিক্যাল আইসোমারিজম হবে? অপটিক্যাল আইসোমার আমরা পাবো, মনে আছে নিশ্চয়ই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়িয়েছিলাম সেখানে, যে যদি প্লেন পোলারাইজড লাইটের তলকে, মনে আছে তো ওই যে প্লেন পোলারাইজড লাইট আমরা এইরকম করে যাচ্ছিল লাইটটা দিয়ে, পোলারাইজড লাইটকে এইরকম করে স্যাম্পলের মধ্যে দেওয়ার পরে ওই হয় রাইটে রোটেট করবে না হলে লেফটে রোটেট করবে, তাই না? যদি লেফটে রোটেট করে ওকে লিভো রোটেটারি বলা হয়, ছোট হাতের এল বা মাইনাস দিয়ে দেখানো হয়। আর যদি রাইটে যদি রোটেট করে তখন প্লাস বা ডি দেওয়া হয়, ছোট ডি, ডেক্সট্রো রোটেটারি, মনে আছে নিশ্চয়ই। তাহলে একটা ডেক্সট্রো রোটেটারি, একটা হচ্ছে লিভো রোটেটারি হয়। তাহলে স্যার অপটিক্যাল অ্যাক্টিভিটি আসে কিন্তু সেই প্লেন পোলারাইজড লাইট অর্গানিক কেমিস্ট্রি যেটা করেছিল এখানেও সেই একই রকম ভাবে। তাহলে যদি কোনো কমপ্লেক্স প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলোর তলকে, অর্গানিকে পড়ানো হয়েছিল সেকেন্ড সেমিস্টারে, যদি রাইটে বা লেফটে রোটেট করে তখন সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর যদি না রোটেট করে, লেফটে বা রাইটে কোনোটাই যদি রোটেট না করে, যেরকম আসছিল সেরকম চলে গেল, যদি এরকম এসে যদি এরকম করে বেঁকে যায় ওইদিকে বা এদিকে, তখন সেটা অপটিক্যালি অ্যাক্টিভ, না বাঁকলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার স্যার অপটিক্যাল অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ তো এগুলো তো স্যার মেশিনের ব্যাপার, মেশিনে না ঢোকালে, সেখানেও বলেছিলাম মেশিনে না ঢোকালে বুঝতে পারবে না, এটা তার ইনহারেন্ট ক্যারেক্টার। স্যার আমি বাইর থেকে কি বুঝতে পারবো না অপটিক্যালি অ্যাক্টিভ হলো নাকি ইনঅ্যাক্টিভ হলো? স্যার বাইর থেকে কি বুঝতে পারবো না? ইয়েস, বাইর থেকে বুঝতে পারবে। সেখানেও তোমাদের শেখানো হয়েছিল যে প্লেন অফ সিমেট্রি, দিস ইজ মাই চাঁচা, দিস ইজ মাই চাঁচা, মনে আছে? দিস ইজ মাই চাঁচা, যে স্যার যদি মলিকুলটাকে যদি এমন তল দিয়ে যদি সমান দুভাগে বিভক্ত করা যায় যেখানে একটা অর্ধেক অন্যটার অর্ধেকের সমান হবে এবং দর্পণ প্রতিবিম্ব হবে, মনে আছে নিশ্চয়ই? এমন একটা তল দ্বারা যদি সমান দুভাগে ভাগ করা যায় এবং একটা অর্ধেক অন্য অর্ধেকের যদি দর্পণ প্রতিবিম্ব হয়, মিরর ইমেজ হয়, যেরকম এখানে তুমি, আমি এরকম করে রয়েছে এরকম, Yes! এখান থেকে তুমি একটা কাল্পনিক তল ভাবো, এরকম নাকের মাঝখান দিয়ে চোখের মাঝখান দিয়ে এরকম কাটিং করো, দেখো এরকম করে যদি করো, দেখো আমার এই অর্ধেক আর এই অর্ধেক দেখো সমান, দেখো তুমি ঘড়ি টড়ি আবার ধরবে না এখানে, তো ঘড়ি আর এটা ধরবে না, হাত পাত গুলো দেখো। হ্যাঁ, দেখো এদিক দিয়ে কাটিং করলে এই অর্ধেক আর এই অর্ধেক, তুমি আবার কেটে ফেলছো না তো আবার মাঝখান দিয়ে, কাটিং করবে না, পড়াবে কি তোমাদের? তাহলে দুদিক দিয়ে যদি তুমি এরকম করো, আমার তো বাইসেপস নেই অ্যাকচুয়ালি, আছে কি? হালকা করে আছে। আর জিম টিম আর কে করছে? না তাও হালকা করে আছে, আছে আছে আছে, হালকা করে আছে, আছে তো, ইয়ে সুস্থ আছে এখন, একটু একটু এক্সারসাইজ করে নিলে একটু ফুলে যাবে আর কি। হ্যাঁ, তো মাঝখান দিয়ে যদি তুমি একটা প্লেন যদি কনসিডার করো, দেখো এই অর্ধেক আর এই অর্ধেক কিন্তু সমান ভাগে ভাগ হচ্ছে, এবং এই অর্ধেক আর এই অর্ধেক পরস্পরে, এখানে যদি একটা দর্পণ রাখো, এখানে যদি একটা মিরর রাখো, একটা যদি তুমি দর্পণ মিরর মানে আয়না যদি রাখো, এই অর্ধেক আর এই অর্ধেক কিন্তু সমান, এই কানে রিফ্লেকশন হয়ে যাবে, তাই না? দর্পণ এখানে আয়না রাখো, দেখো এই অর্ধেক এর অর্ধেক কিন্তু মিরর ইমেজ, তাহলে এরকম তল পেলে তাকে কি বলা হয়? সিগমা প্লেন বা প্লেন অফ সিমেট্রি বলা হয়, তাই না? মলিকুলার প্লেন অফ সিমেট্রি রয়েছে বলা হয়, তাই না? তাহলে যদি এখানেও সেই রকম হবে, যদি মলিকুলকে যদি এইরকম করে যদি সমান দুভাগে, দুটো অর্ধেকে বিভক্ত করে দাও এবং একটা অন্যটার যদি দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে ওই মলিকুলটাতে বলবো যে সিগমা সিমেট্রি রয়েছে বা প্লেন অফ সিমেট্রি রয়েছে, মানে মলিকুলটা কি সিমেট্রিক মলিকুল, প্রতিসম মলিকুল। আর প্রতিসম মলিকুল মানেই কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে প্লেন পোলারাইজড লাইটকে তলকে সে ঘোরাবে না, লেফটেও ঘোরাবে না, রাইটেও ঘোরাবে না, যেরকম আছে যেরকম চলে যাবে। তাহলে আমাদের কি দেখতে হবে স্যার? আমাদের দেখতে হবে যে সিগমা সিমেট্রি পাস করছে কি করছে না। যদি সিগমা পাস করে তাহলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, আর যদি পাস না করে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ বলবো। মনে আছে নিশ্চয়ই? এবার আমরা টেস্ট করব, চলো। তাহলে প্রথমে কিন্তু আমরা স্কোয়ার প্ল্যানার করিনি, আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের ক্ষেত্রে করছি। ফার্স্ট এক এক করে দেখব। প্রথমে আমরা দেখব, এটা হচ্ছে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের MA4 টাইপের কমপ্লেক্সের ক্ষেত্রে। MA4 মানে চারটা লিগেন্ড সেম, এটা যা আছে ধরো অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, এর ক্ষেত্রে কি তুমি এই রকম করে অর্ধেক ভাবে ভাগ করতে পারবে? একটু খেয়াল করে দেখো তো, একটু একটু মন দিয়ে দেখো। এরকম দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ইয়েস, দেখতে পাচ্ছ? ইয়েস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এরকম করে। এখানে অ্যামোনিয়া রয়েছে অ্যামোনিয়া রয়েছে অ্যামোনিয়া রয়েছে, মানে MA4 টাইপ, চারটা একই লিগেন্ড। স্যার দুটো মানে এমন একটা তল দিয়ে কি পুরো অর্ধেকে কাটিং করতে পারবে? ইয়েস স্যার। এখানে অ্যামোনিয়াকে অ্যামোনিয়া হিসেবে ভাবে না, একটা বল মানে ইলেকট্রন মেঘের মতো ভাবো, ইলেকট্রন মেঘ সেম ইলেকট্রন মেঘ। বাবু দেখো এই রকম মাঝখান দিয়ে এরকম করে কাটিং করো তো, এরকম কাটিং করো তো, কাটা না, যা 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 কাটিং কাটে কেটে কেটে দিলাম। দেখো এই অ্যামোনিয়ার এই অর্ধেক হয়ে যাবে, এই পাশটা হয়ে যাবে, এই অ্যামোনিয়ার অর্ধেক এই পাশটা হয়ে যাবে। এইরকম যদি কাটিং করি, এখানে অ্যামোনিয়া রয়েছে এখানে অ্যামোনিয়া রয়েছে, তাহলে এই রকম যদি অর্ধেক বরাবর যদি কাটি,
তাহলে এই অর্ধেক এই অর্ধেকের মিরর ইমেজ হয়ে গেল দর্পণ প্রতিবিম্ব, এই অর্ধেক এই যে যেটা আমার দিকে রয়েছে এই অর্ধেক মিরর ইমেজ হয়ে গেল, এইটার দর্পণ প্রতিবিম্ব হয়ে যাবে না? হবে কি হবে না? ইয়েস হবে। তুমি ভাবো না একবার, তুমি তাকে ভাবতে পারো, তুমি কি এইটাকে ভাবতে পারো না একবার? হ্যাঁ, তুমি তাকে কল্পনা করতে পারো, তাকে ইমাজিন করতে পারো, পড়ার সময় তুমি তাকে ভাবো না? ভাবো তো। তাহলে তাকে যদি তুমি ভাবতে পারো, বাবা একটু কোঅর্ডিনেশন কমপ্লেক্স চলছে, একটু ভেবে নাও, না হলে আমি পাগল হয়ে যাবো। একটু ভেবে নাও, একটু ভেবে নাও। দেখবে তুমি পড়াটা বুঝতে পারবে, তাকেও ইয়াদ করবে, একটু পরে ইয়াদ করবে, তাকেও মনে করবে। তাহলে তাকে যেরকম কল্পনা করো, এখানেও সেরকম কল্পনা করো, কল্পনাকে নিয়ে চলে আসো এখানে। তাহলে অর্ধেক করে দিলে স্যার, এরকম কাটিং করে দিলে স্যার, এই অর্ধেক মানে তুমি ভাবো এখানে একটা দর্পণ বসানো হয়েছে, তাহলে এর রিফ্লেকশন এখানে পড়বে। আর এটা তো আলুর মতো, মানে এটা তো আলুর মতো, হ্যাঁ আলু, বাট অ্যামোনিয়া, এই তো পেয়েছি, অ্যামোনিয়া মানে আলুর মতো ভাবো। হ্যাঁ, কেটে যাবে গো, এটা আলুর মতো ভাবো। এইরকম করে অর্ধেক করে দিলাম। তাহলে যদিও আলুটা ঠিকঠাক শেপে নেই, তুমি আবার ভাববে না আলু স্যার বাঁকা ডাকা আছে, একটু বাঁকা বাঁকা লাগছে আলু, এ অর্ধেক কি অর্ধেক সমান হবে? গির গিয়া, ও বাপরে, দুষ্টুমি করছে আমার সঙ্গে অ্যাকচুয়ালি। তাহলে এইরকম করে অর্ধেক করে এইরকম অর্ধেক করো, গির গিয়া, এরকম করে অর্ধেক করো। হ্যাঁ, বাঁকা হয়ে গেল আবার, এইরকম। তাহলে এইরকম করে অর্ধেক করো, কাটিং করো। তাহলে এর মাঝখান দিয়ে এর একটা ফালি দর্পণ প্রতিবিম্ব, এর একটা ফালি দর্পণ প্রতিবিম্ব। আর এখানেও একটা আলু রাখলে কি হয়, অর্ধেক দিয়ে কেটে যাবে। তাহলে স্যার এখানে কিন্তু সিগমা যাচ্ছে, মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ লিখলাম। অপটিক্যালি হচ্ছে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। এরপরে আসি A3B মানে তিনটা সেম একটা আলাদা। আমি সাজাচ্ছি, দেখো তিনটা সেম একটা আলাদা হবে। ধরো সাপোজ আলাদাটাকে আমি এখানে লিখলাম, হ্যাঁ, ওই বলির পাঁঠা হচ্ছে সবসময়। ধরো তিনটে সেম একটা আলাদা, মানে মানে এইখানে অ্যামোনিয়া একটা হচ্ছে ক্লোরাইড এখানে। তাহলে এটা কি মাঝখান দিয়ে কাটিং করতে পারবে? প্লেন ইমাজিন করো, কিন্তু না হলে গন্ডগোল হয়ে যাবে। অ্যামোনিয়া আর এখানে হচ্ছে ক্লোরাইড। হ্যাঁ স্যার, এরকম করে কাটিং করে দেবো। তাহলে ক্লোরাইডটা অর্ধেক হয়ে গেল, ইলেকট্রন মেঘ ধরবে তুমি ওটাকে, অর্ধেক হয়ে গেল। বাকি অ্যামোনিয়া এখানে ইলেকট্রন মেঘ নিয়ে রয়েছে, তারও অর্ধেক হয়ে যাবে। আর এর দর্পণ প্রতিবিম্ব এটা তো হয়ে যাবে। দেখো এরকম করে কাটিং করো, দেখো এর দর্পণ, এ তো অ্যামোনিয়া, এও অ্যামোনিয়া, তাহলে এর রিফ্লেকশন এ পড়ছে এরকম করে। আচ্ছা, এ তো অর্ধেক করে কাটিং করে দিলে অর্ধেক রিফ্লেকশন পড়ে গেল, আর বাকি এই বাবুটা কি হলো, অর্ধেক করে রিফ্লেকশন হয়ে গেল, তাই না? তাহলে আমি বলতে পারি স্যার MA3B এটাও কিন্তু অপটিক্যালি সিগমা প্লেন পাস করছে, তাহলে অপটিক্যালি এটাও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটাও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। নেক্সট আছে MA2B2 এর ক্ষেত্রে। A2B2 মানে দুটো সেম আর দুটো আলাদা। ধরো এখানে ক্লোরাইড দুটো সেম, আবার এখানে অ্যামোনিয়া দুটো একই আর দুটো আলাদা, মানে এইটা দুটো সেট, এটা দুটো সেট। ধরো এটা অ্যামোনিয়া, তুমি যেখানে খুশি রাখতে পারো, ওরকম ব্যাপার নয়, তুমি এদিক ওদিক করেও করতে পারো, সেম জিনিস আসবে। এটা ধরো এটা অ্যামোনিয়া, এটা ক্লোরাইড, ঠিক আছে। কাটিং করতে পারবে, সিগমা যাবে, ইয়েস যাবে। স্যার এখানে যদি একটা ক্লোরাইড দিয়ে এরকম করে মাঝখান দিয়ে অর্ধেক করে দাও তো, আমি কেটে চলে যাবে, অ্যাকচুয়ালি বীজগুলো খুব নরম। দেখো এখানেও যদি ক্লোরিন দাও, এখানেও যদি ক্লোরিন দাও, এরকম করে কাটিং করো। অ্যামোনিয়া রিফ্লেকশন হয়ে যাবে, এরকম যদি কাটিং করো। আর এ তো ক্লোরিন তো অর্ধেক হয়ে যাবে, ক্লোরিনও কিন্তু এখানকার ক্লোরিন এরকম করে কাটিং করছি, এরকম করে কাটিং করছি, এরকম দেখো, এ তো অর্ধেক হয়ে যাবে, কারণ এইটা আর এইটা সেম। মেটালের মাঝখান দিয়ে তো তুমি কাটছো, আর এটা রিফ্লেকশন হয়ে গেল। তাহলে স্যার এখানেও সিগমা পাবো, তাহলে এখানেও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। এটা হলো এরপরে হচ্ছে MA2BC যদি হয়, MA2BC ভেবে বলো। তুমি বলবে স্যার MA2 করলাম, আর BC ধরো স্যার এখানে তো A2 মানে এটা এখানে নিলাম,
স্যার এটা একটা অ্যামোনিয়া, এখানে হয়তো তুমি ধরো সাপোজ এটা ধরো ক্লোরাইড দুটো A2 আর BC, অ্যামোনিয়া আর কি নেব, ওয়াটার নিলাম, এটা ওয়াটার এটা অ্যামোনিয়া আর এটা ক্লোরাইড ক্লোরাইড। স্যার এইরকম করলে তো এর রিফ্লেকশন তো এটা পড়বে না। খেয়াল করে দেখো, ভালো করে দেখো আমি কি বলছি। এটা ধরো ক্লোরাইড, এটা ক্লোরাইড A2 হয়ে গেল, আর এখানে ওয়াটার, এটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে কাটিং করো, এরকম করে কাটিং করো, এটা ক্লোরাইড অর্ধেক অর্ধেক হয়ে গেল। কিন্তু স্যার এর দর্পণ প্রতিবিম্ব তো এখানে পড়বে না, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, সিগমা পাস করছে না। সেগুড়ে বালি, ভুল ভুল ভুল, ডাহা ভুল। তুমি এটাকে জাস্ট একটু এদিক ওদিক করে দাও, তুমি বুঝতে পেরে যাবে। দেখো তুমি যেখানে তুমি ওয়াটার আর অ্যামোনিয়াকে রাখবে বলছো, আমি একটু অন্য জায়গায় রাখবো। জাস্ট ওয়াটার, ধরো সাপোজ তুমি ওয়াটার অ্যামোনিয়া করেছো, হ্যাঁ, আমি জাস্ট একটু রোটেট করে দেবো, হ্যাঁ, একটু রোটেট করে দেবো, মানে রোটেট করলে গন্ডগোল হবে, আমি জাস্ট পজিশন চেঞ্জ করে দিচ্ছি। এখানে ওয়াটার রাখলাম, এখানে অ্যামোনিয়া রাখলাম, ভালো করে দেখবে, এখানে ওয়াটার, এখানে অ্যামোনিয়া। ঠিক আছে, ওয়াটার অ্যামোনিয়া ওইরকম ব্যাপার নয়, সব ইলেকট্রন মেঘ, সব ফুটবলের মতো দেখবে, সব আলু আলু, সব আলু। এটা ওয়াটার, এটা হচ্ছে অ্যামোনিয়া, হয়ে গেল। এটা ক্লোরাইড ক্লোরাইড, দেখো ওয়াটার অ্যামোনিয়া মানে BC, আর এটা AA, দুটো সেম লিগ্যান্ড, ক্লোরাইড ক্লোরাইড, আর এটা ওয়াটার এটা অ্যামোনিয়া। তাহলে যদি এরকম করে কাটিং করি, স্যার ওয়াটার তো অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অ্যামোনিয়া তো স্যার এখানে রয়েছে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, বাকি এ রিফ্লেকশন এটাই তো পড়বে। ক্লোরিন ক্লোরিন তো দুটো রয়েছে, দেখো এখানেও ক্লোরাইড রয়েছে, এখানেও ক্লোরাইড রয়েছে, এটা অ্যামোনিয়া ওয়াটার তো মাঝখান দিয়ে কেটে যাবে। তাহলে দেখো এখানেও কিন্তু সিগমা প্লেন পাস করছে, তাহলে এটাও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, তাহলে এটাও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটাও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, বাকি রইল হারাধনের আরেকটা ছেলে। হারাধনের একটা ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বাড়ি গেল, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। ABCD মানে চারটা আলাদা লিগ্যান্ড, চারটা আলাদা। দেখি স্যার এখানে কি হয়, ধরো এখানে আলু, এখানে লালু, এটা রাম, এটা স্যাম, মানে ধরো যাবো চারটা লিগ্যান্ড আলাদা, ক্লোরিন ক্লোরাইড ফ্লোরাইড ব্রোমাইড আয়োডাইড। আর কি সিগমা যাবে? তুমি বলবে স্যার এরকম করে কাটুন, হবে না, একদম হবে না, কারণ তোমার এইটার মিরার ইমেজ তো সেম পাবে না তুমি কখনো, কারণ তোমার চারটা আলাদা আলাদা লিগ্যান্ড, এইটার মিরার কি করে এইটা হতে পারে? তাহলে এরকম যদি কাটিং করো, তাহলে স্যার এর মিরার কখনোই এই পাশটা হতে পারে না। চারটা যখন আলাদা লিগ্যান্ড হবে তখন কিন্তু আর কাটিং হবে না, স্যার সিগমা প্লেন যাচ্ছে না, মানে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এখানে নো সিগমা, তাই এটাই কিন্তু আমাদের একটি মাত্র মানে কাদের জন্য, এটা কোঅর্ডিনেশন নাম্বার 4 এর টেট্রাহেড্রাল কমপ্লেক্সের জন্য ABCD, এইটার জন্য শুধুমাত্র আমরা কি পেলাম, অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম। দেখো এইটাই একমাত্র অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম, আর সবাই কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মনে থাকবে নিশ্চয়ই, অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম আর সবাই কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এটা কি হলো, অপটিক্যাল জিওমেট্রিক্যাল হয়ে গেল আর একটা অপটিক্যাল হয়ে গেল। তাহলে ABCDর ক্ষেত্রে একমাত্র, তাহলে 4 কোঅর্ডিনেশনের টেট্রাহেড্রালের ক্ষেত্রে সবাই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, কারোরই থাকবে না, শুধুমাত্র অপটিক্যাল অ্যাক্টিভিটি একজনের থাকবে, আর কারুর অপটিক্যাল অ্যাক্টিভিটিও কারুর থাকবে না, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কারুর থাকবে না, সিবা এক কে, শুধুমাত্র ABCD চারটা যখন আলাদা আলাদা লিগ্যান্ড থাকবে তখন তার ক্ষেত্রেই শুধুমাত্র কি হবে, একটা মাত্র, মানে তাদের ক্ষেত্রে হচ্ছে, তার ক্ষেত্রেই শুধুমাত্র অপটিক্যাল অ্যাক্টিভিটি পাবো, অর্থাৎ প্লেন অফ সিমেট্রি যাবে না, অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ সে কিন্তু প্লাস আর মাইনাস দেখাবে, অর্থাৎ DL আমরা পাবো, ছোট d ছোট l পাবো, অর্থাৎ সেটাই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। বুঝতে পেরেছো, রেসিমিক মিক্সচার তার ক্ষেত্রে পাবো আর অন্যের ক্ষেত্রে পাবো না। ঠিক আছে, এবার তোমাকে পরীক্ষায় কিন্তু ABCD দিয়ে দিবে না, তোমাকে বলবে ধরো কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া ওয়াটার ক্লোরাইড ব্রোমাইড দিয়ে দিয়েছে, বলবে এর কটা স্ট্রাকচারাল আইসোমার পাবে বা ত্রিমাত্রিক সময়তা কটা হবে, তুমি বলবে যে জিওমেট্রিক্যাল আইসোমার তো পাওয়া যায় না, অপটিক্যাল আইসোমারিজম হয় এর ক্ষেত্রে। তাহলে অপটিক্যাল আইসোমারিজম মানে কি, দুটো আইসোমার কিন্তু হবে, তাহলে একটা D হবে একটা L, তাহলে এর অ্যাকচুয়ালি কটা আইসোমার পাবো, দুটো আইসোমার পাবো, একটা D ছোট d, একটা L ছোট l, বা একটা প্লাস আইসোমার একটা মাইনাস আইসোমার। তাহলে যখন অপটিক্যালি অ্যাক্টিভ হবে অ্যাকচুয়ালি তার দুটো পাবো, একটা প্লাস একটা মাইনাস, বা একটা D একটা L, ছোট d ছোট l। ঠিক আছে, তাহলে এর জন্য দুটো আইসোমার, তাহলে বুঝতে পারছো কোনো আইসোমার যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় অ্যাকচুয়ালি তার দুটো জিনিস পাবো, একটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারে, যেটা হচ্ছে এটা, কিন্তু আমরা স্ট্রাকচার আঁকতে পারবো না, স্ট্রাকচার একই থাকবে, শুধু তাদের কি
ওই অপটিক্যাল রোটেশন আলাদা হবে, মানে সেটা বাইরে থেকে বোঝা যাবে না, সেটা মেশিনে দিলেই বুঝতে পারবো যে ও দুটো আইসোমার পাবো, একটা ছোট ডি পাবো, একটা ছোট এল, বা একটা প্লাস পাবো, একটা মাইনাস পাবো। বুঝতে পেরেছো? তারা রেসিপি মিক্সআপ তৈরি করবে। হলো, এটা হলো কোঅর্ডিনেশন নাম্বার 4-এর টেট্রাহেড্রালটা হলো। কোঅর্ডিনেশন নাম্বার 4-এর আর কি রয়েছে? স্কোয়ার প্ল্যানার রয়েছে। স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে আর কি ভেরিয়েশন? প্রথমে জিওমেট্রিক্যাল দেখবো, এর মতো প্রথমে জিওমেট্রিক্যাল দেখবো, তারপরে অপটিক্যাল দেখবো, ঠিক আছে? এটা একটু এদিকে থাকলে এটা লিখতে সুবিধা হতো, খুব ভালো হতো, ঠিক আছে? আমি যখন তোমাদের পিডিএফটা দেবো তখন দেখছি যদি এটা ভালো করে সাজিয়ে করা যায়, আমি তাহলে সাজিয়ে করে দেবো, ঠিক আছে? নাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে। স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে প্রথমে জিওমেট্রিক্যাল আইসোমার দেখবো, তাহলে প্রথমে সেই এম এ ফোর এর জন্য অ্যাকচুয়ালি একটা হচ্ছে M-A3B, একটা হচ্ছে M-A2B2, আর একটা হচ্ছে M-A2BC, একটা হচ্ছে M-A-B-C-D, ঠিক আছে? এই জিনিসটা ঠিক আছে। এটা আচ্ছা, স্কোয়ার প্ল্যানের ক্ষেত্রে প্রথমে আসি আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে আসছি। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম কখন হয় স্যার? স্পেশাল মানে তাদের অ্যাঙ্গুলার ডিসটেন্সটা আলাদা হতে হবে। এম এ ফোর স্কোয়ার প্ল্যানার কেমন দেখতে হবে স্যার? সুন্দর দেখতে, এইরকম করে স্কোয়ার প্ল্যানার হচ্ছে, এইটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, তোমাদের দিকে করছি, এগুলোকে কানেক্ট করে দাও, এইটা দড়ি থাকলে দড়ি দিয়ে কানেক্ট করে দিতাম, এটা স্কোয়ার প্ল্যানার, এরকম করে রাখবো, প্লেনে রয়েছে, এরকম প্লেনে রয়েছে, হ্যাঁ? এর ক্ষেত্রে সব লিগ্যান্ড একই, M-A4 বলতে সমস্ত লিগ্যান্ড হচ্ছে একই। তাহলে এর ক্ষেত্রে কি কোনো আলাদা স্ট্রাকচার পাবো স্যার? কি করে পাবো? সব তো অ্যাঙ্গেল তো সেই 90 ডিগ্রি। দেখো প্লেন মানে মানে বর্গক্ষেত্রে 4টা কোণ তো রয়েছে 90 ডিগ্রি করে, তাই না? যদি এদেরকে কর্ণ বরাবর যদি কাটিং করে দাও তাহলে 90, 90, 90, 90, 360 ডিগ্রি রয়েছে। তাহলে স্যার এখানে অ্যামোনিয়া যদি থাকে তাহলে স্যার এর আর কি অ্যারেঞ্জমেন্ট হয়? সব একই রকম। তাহলে এখানে কিন্তু নো জিআই। তাহলে কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবে কি এখানে স্যার? এখানে কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো না, তাহলে এর ক্ষেত্রে নো জিআই। তাহলে নো জিআই হবে এর ক্ষেত্রে, মানে এই কমপ্লেক্সটার ক্ষেত্রে বলছি আর কি, নো জিআই। এর ক্ষেত্রে নো জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা নো জিআই হলো। এম এ থ্রি বি মানে 3টা লিগ্যান্ড একই আর একটা ডিফারেন্ট লিগ্যান্ড, তাহলে তার ক্ষেত্রে স্কোয়ার প্ল্যানার যদি হয়, তুমি একটু খেয়াল করে দেখো, ধরো 3টা একই, মানে ধরো এটা অ্যামোনিয়া, একটা হচ্ছে ক্লোরাইড, অ্যামোনিয়া, একটা হচ্ছে ক্লোরাইড। এর ক্ষেত্রে কি কোনো আলাদা পাবে? তুমি বলবে স্যার ক্লোরাইডটাকে এখানে না রেখে এখানে রেখে দিন, অ্যামোনিয়াটাকে এখানে রেখে দিন, জাস্ট শিফট করছো, মানে আমি এটা বলছি তোমাকে, ধরো সাপোজ এখানে হিষ্টপুষ্ট আছে ওই জন্য করছি, ধরো 3টা অ্যামোনিয়া, এটা অ্যামোনিয়া, এটা ক্লোরাইড, হ্যাঁ? তুমি বললে স্যার এই অ্যামোনিয়াটাকে এই পাশে নিয়ে আসবো, ক্লোরাইডটাকে আলাদা নিয়ে এখানে নিয়ে আসবো, দিলে স্যার আলাদা স্ট্রাকচার পাবো, দেখবো, দেখো তোমাদের দিকে করে দেখাচ্ছি, এইটা দেখো, এইখানে অ্যামোনিয়া 3টা পরপর ছিল, এপাশে একটা ক্লোরাইড ছিল, তুমি বললে যে স্যার এপাশে নিয়ে চলে আসুন, এপাশে অ্যামোনিয়া নিয়ে চলে আসুন, তাহলে খালিগুলো তুমি ভাবো অ্যামোনিয়া, তাহলে খালি করে দিলাম মানে অ্যামোনিয়া চলে এসছে, ক্লোরাইডকে এখানে দিয়ে দিলাম, দেখো তো আলাদা স্ট্রাকচার কিছু এসছে? দেখো আলাদা অ্যাকচুয়ালি কিছু আসেনি, হচ্ছে না গো। অ্যামোনিয়া কি এটা কি আলাদা কোনো স্ট্রাকচার, আলাদা কি কোনো স্ট্রাকচার আলাদা কি কোনো স্ট্রাকচার পেলে তুমি এখানে? একটু খেয়াল করে দেখো তো আলাদা স্ট্রাকচার কি পেলে? দেখো পাওনি, তুমি আলাদা স্ট্রাকচার মোটেও তুমি পাওনি। দেখো অ্যামোনিয়া নড়বড় করছে, ও যাবে ও। আচ্ছা এইখানে লাগাই, হ্যাঁ, মানে এখানকার অ্যামোনিয়া নিয়ে আমি এখানে দিয়েছি আর এখানে ক্লোরাইডটা এখানে এক্সচেঞ্জ করে দিয়েছি, দেখো তো। দেখো সেখানে কি ছিল, প্রথমে অ্যামোনিয়া যখন দিয়েছিলাম পরপর 3টা অ্যামোনিয়া ছিল, এপাশে ক্লোরিন ছিল, এখানে দেখো যখনই ক্লোরাইডকে এপাশে নিয়ে নিলাম অ্যামোনিয়াকে এপাশে দিলাম, এখানেও পরপর 3টা অ্যামোনিয়া, এটা ক্লোরিন, কি আলাদা হলো? সেম জিনিস তো, এখানে পরপর অ্যামোনিয়া ছিল, একটা ক্লোরিন ছিল, ক্লোরাইড ছিল, জাস্ট এক্সচেঞ্জ করে দিতে এখানে ক্লোরাইড হয়ে গেল, পরপর 3টা অ্যামোনিয়া হয়ে গেল, কি আলাদা পাবে? তাহলে আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা পাচ্ছি না, অর্থাৎ স্যার এর ক্ষেত্রেও কিন্তু আমরা নো জিআই, এর ক্ষেত্রে কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমি পাচ্ছি না, তাহলে নো জিআই, কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম আমরা পাচ্ছি না। বাকি রইলো M-A2B2, দেখো M-A2B2 খুব মজাদার ব্যাপার, এটার ক্ষেত্রে বুঝতে পারছো কিছু একটা হবে। ধরো সাপোজ এরকম রয়েছে, স্কোয়ার প্ল্যানার রয়েছে, এরকম রয়েছে, এখানে অ্যামোনিয়া ওয়াটার, সাপোজ অ্যামোনিয়া ওয়াটার, তাহলে দেখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? অ্যামোনিয়ার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অ্যামোনিয়া মেটাল অ্যামোনিয়া 90 ডিগ্রি,
এখানে হচ্ছে ওয়াটার, মেটাল, ওয়াটার, এর অ্যাঙ্গেলটা দেখো 90°। তাহলে দেখো দুটো সেম লিগ্যান্ড, ওরা পরস্পরের মধ্যে 90°তে থাকতে। আবার আমি দেখো খেয়াল করবে ভালো করে, এখানে কি ছিল, এখানে ছিল একটা আমি একটা আলাদা কিছু থাকলেও আরো ভালো হতো, আরেকটা কিছু জিনিস। এটা দেখো, এটা ও অ্যামোনিয়া, এটাও অ্যামোনিয়া, আর এটা ওয়াটার, ওয়াটার ছিল। আমি কি করলাম, অ্যামোনিয়া অ্যামোনিয়া এরকম কাছাকাছি না রেখে এখানকার অ্যামোনিয়াটাকে এখানে নিয়ে চলে এলাম, ঠিক আছে, আর এখানকার ওয়াটারটাকে এখানে নিয়ে চলে এলাম। তাহলে কি হতে পারে, ওয়াটার ওয়াটার উল্টো দিকে, অ্যামোনিয়া অ্যামোনিয়া উল্টো দিকে, এটাও একটা স্ট্রাকচার। অর্থাৎ এর ক্ষেত্রে স্যার আমরা দুটো স্ট্রাকচার পাবো। দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়া 90°তে থাকতে পারে, অথবা অ্যামোনিয়া অ্যামোনিয়া কি হতে পারে 180তে থাকতে পারে। তাহলে এর ক্ষেত্রে স্যার আমরা দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে স্যার একটা হচ্ছে মেটালের সঙ্গে, একটা হচ্ছে এই রকম করে জিনিসটা হতে পারে স্যার, এ এ একই দিকে থাকতে পারে আর বি বি একই দিকে থাকতে পারে। এদেরকে তুমি কানেক্ট করে দাও এরকম করে। দেখো এটা একটা হতে পারে, আর কি হতে পারে বলো তো এখানে, তাহলে দুটো এ একই দিকে আর দুটো এ দেখো উল্টো দিকেও থাকতে পারে। দেখো এখানে এ, এখানে এ উল্টো দিকে আর বি বি দেখো উল্টো দিকে, দেখো এরকম দেখো কানেক্ট করে দিলাম। দেখো তাহলে এ এ উল্টো দিকে, আর এখানে দেখো এ এ সেম দিকে। তাহলে এই যে কমপ্লেক্সটা, এইটাকে বলা হয় সিস কমপ্লেক্স বলা হবে বা সিস আইসোমার বলা হবে। আর এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ট্রান্স আইসোমার, TRANS, ট্রান্স আইসোমার। তাহলে যখনই দেখবে সেম লিগ্যান্ড, ভালো করে বলে দিচ্ছি শোনো, যখন সেম লিগ্যান্ড যখন 180° অ্যাঙ্গেলে রিলেশন থাকবে বা উল্টো উল্টো দেখবে, উল্টো উল্টো দিকে থাকবে বা 180তে যখন রিলেশনে থাকবে, তখন সেটাকে ট্রান্স বলবো। আর যদি তাদের মধ্যে 90° যদি রিলেশন থাকে, দুটো সেম লিগ্যান্ড যদি 90° রিলেশনে থাকে, তখন সেটাকে বলবো সিস আইসোমার। আর যখন 180, দেখো এর আর এর মধ্যে অ্যাঙ্গেল দেখো 180°, তাহলে সেটাকে বলবো ট্রান্স আইসোমার। সবসময় মনে রাখবে সেম লিগ্যান্ড হতে হবে, সেম লিগ্যান্ড একই দিকে, সেম লিগ্যান্ড দূরে দূরে। সেম লিগ্যান্ড একই দিকে বলতে 90° রিলেশনে, সেম লিগ্যান্ড হচ্ছে 180° সেম লিগ্যান্ড, কিন্তু আলাদা আলাদা লিগ্যান্ড হলে হবে না। তুমি বলবে এখানে ক্লোরিন আর ব্রোমিন রয়েছে, কাছাকাছি রয়েছে, তাহলে ওটা সিস না, ওরকম হবে না। ক্লোরিন থাকলে তার উল্টো দিকে ক্লোরিন থাকতে হবে বা তার কাছে ক্লোরিন থাকতে হবে বা ক্লোরাইড থাকতে হবে। বুঝতে পেরেছো? তার এর ক্ষেত্রে দুটো আমরা পেলাম, একটা হচ্ছে সিস পেলাম আর একটা হচ্ছে ট্রান্স পেলাম। বাকি রইলো MA2BC, A2BC এর ক্ষেত্রেও সেই একই রকম। দেখো আমি আর ওখানে দেখাচ্ছি, তুমি বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি। MA2BC এর ক্ষেত্রে কি হবে, দেখো MA2BC, দেখো খেয়াল করে দেখো, A2 মানে এ একই দিকে আর BC ডিফারেন্ট দিকে, এইরকম একটা কমপ্লেক্স হতে পারে MA2BC, এটা একটা হতে পারে। আর কি হতে পারে বলো তো, এ জাস্ট একই দিকে ছিল, উল্টো দিকে করে দেবো, MAA উল্টো দিকে আর BC উল্টো দিকে থাকলো। তাহলে কি বলবো, কাকে কি বলবো, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। তাহলে এই কমপ্লেক্সটা দেখো একই দিকে রয়েছে, এ কাছাকাছি 90°তে, তাহলে এটাকে বলবো সিস কমপ্লেক্স বলবো। এটা হচ্ছে সিস কমপ্লেক্স আর এটা হচ্ছে ট্রান্স কমপ্লেক্স হয়ে যাবে, এটা হচ্ছে ট্রান্স কমপ্লেক্স হয়ে যাবে। দেখো ঠিক করে দেখো, বুঝতে পেরেছো নিশ্চয়ই, একটা হলো সিস আর একটা হচ্ছে ট্রান্স। ক্লিয়ার একদম। নেক্সট হচ্ছে, সেটা হচ্ছে MABCD, মানে চারটা লিগ্যান্ড আলাদা। আমি আর এখানে দেখাচ্ছি না, মোটামুটি গল্পটা বুঝতে পেরেছো। এটা অ্যাকচুয়ালি এইটাকে মুছে দিলে অনেক ভালো হতো। ঠিক আছে, আমি এখন আপাতত এঁকে দিচ্ছি। আমি চেষ্টা করছি যদি এতে যদি করে দেওয়া যায় তোমাদের আলাদা করে, PDF এ যদি আলাদা করে ড্র করে দেওয়া যায়, তাহলে এর ক্ষেত্রে কি হবে, MABCD এটা একটা হতে পারে, এটা একটা ভেরিয়েশন হতে পারে। আর কি ভেরিয়েশন হতে পারে স্যার, তুমি উল্টো দিকগুলো শুধু টার্গেট করো। এর উল্টো দিকে কি রয়েছে, সি রয়েছে একবার, এর উল্টো দিকে আরেকবার কি রাখতে পারি, বি একবার রাখতে পারি। তাহলে বাকিগুলোকে বসিয়ে দাও, সি আর ডি কে বসিয়ে দিলে। আবার এর উল্টো দিকে আর কি দিতে পারি, এর উল্টো দিকে একবার সি দিলাম, একবার বি দিলাম, আর একটা হচ্ছে এ বি, আচ্ছা সি হচ্ছে, একবার ডি দিতে পারি। তাহলে এম এর উল্টো দিকে একবার হচ্ছে ডিও দিতে পারি, এর উল্টো দিকে একবার ডিও দিতে পারি। তাহলে এ ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এটাও একটা কমপ্লেক্স হতে পারে, দেখো এটাও একটা কমপ্লেক্স হতে পারে। তাহলে এখানে কিন্তু তিনটা জিওমেট্রিক্যাল আইসোমার, তাহলে এখানে তিনটা জিআই। তাহলে এখানে এখানে সিস ট্রান্স বলতে পারবো কি, দেখো সিস ট্রান্স কিন্তু বলতে পারবো না, কারণ সেম গ্রুপ কাছাকাছি বা দূরে এরকম নেই কিন্তু। তাহলে এখানে বলবো তিনটি জিআই, এটা হচ্ছে তিনটি জিআই, মানে তিনটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাবো এখানে। আর এখানে
দুটি জিআই, দুটি হচ্ছে জিআই, 2 GI হবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রেও 2 GI হচ্ছে, এর ক্ষেত্রেও 2 GI হচ্ছে, দুটো এখানেও দুটো জিআই, এখানেও দুটো জিআই, এখানে কিন্তু 3টে জিআই পাচ্ছি, জিওমেট্রিক্যাল আইসোমার। আচ্ছা, এটা তো হয়ে গেল। বাকি লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যালি এরা অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ, দেখো কত সুন্দর জিনিস। তোমরা বলো তো, ধরো সাপোজ MA4 টাইপের ক্ষেত্রে, MA4 এর ক্ষেত্রে, হ্যাঁ, এর ক্ষেত্রে MA4 এর ক্ষেত্রে কি কোনো অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার পাবো? MA4 এর ক্ষেত্রে কি কোনো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাবো? দেখো আমরা বলেছি যে স্যার যদি সিগমা প্লেন যদি পাস করে, সিগমা সিমেট্রি যদি থাকে, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ধরো ফার্স্ট MA4 মানে 4টা লিগ্যান্ড একই, এটা 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 একই, তুমি যাই করো না কেন, 4টা একই হোক, দুটো একই, দুটো আলাদা হোক, 4টা ডিফারেন্ট হোক, সব সব কম্বিনেশনের ক্ষেত্রে, স্কোয়ার প্ল্যানের সব কম্বিনেশনের ক্ষেত্রে যাই করো না কেন, সবসময়ের জন্য কিন্তু তারা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কেন? তার কারণ হচ্ছে সবাই এক বাক্যে বলবে স্যার যদি এগুলো আলাদা লিগ্যান্ডও হয়ে থাকে, এরকম ধরো এটা একটা আলাদা লিগ্যান্ড, এটা একটা লিগ্যান্ড, হ্যাঁ, এটা একটা লিগ্যান্ড, এটা একটা লিগ্যান্ড, এটা একটা, সব আলাদা আলাদা, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যাই হোক না কেন, স্যার 4টা আলাদা হলে কি কাটিং হয়ে যাবে? তুমি ভাবছো এইরকম কাটিং এর কথা ভাবছো, তুমি বলছো যে স্যার ধরো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, মানে ফ্লোরিন ক্লোরিন নয়, ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমিন আয়োডিন সব মাইনাস চার্জে রয়েছে, নাহলে কোঅর্ডিনেট বন্ড করবে কি করে? ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডিন, তুমি বলবে স্যার এরকম কাটিং করুন, তাহলে ফ্লোরাইডের কিভাবে রিফ্লেকশন ক্লোরাইড হতে পারে, ব্রোমাইডের আয়োডাইড কিভাবে রিফ্লেকশন, না ওই রকম কাটিং করবে না। তুমি বলবে এইরকম কাটিং, না ওটাও হবে না। কিরকম কাটিং করবো? দিস ইজ মাই চাঁচা, চেঁচে দাও, ব্রেডের মতো কাটো, রুটি মাঝখান দিয়ে যেরকম এরকম চেনি কেটে দেওয়া হয় সেরকম কাটো, বুঝতে পেরেছো? এখানে একটা আলু, এখানে একটা আলু, এখানে একটা আলু, এখানে একটা লালু লিখে দাও, লিখে দাও না, রেখে দাও। তাহলে যদি এখানে আলু রাখো, আলু রেখো, আলু লালুকে যদি রাখো, তাহলে কি হবে? যাই করো, যাই মূলক থাকুক না কেন, যেগুলো থাকুক না, সব তো বলেছি সব বলের মতো কনসিডার হবে, সব বলের মতো, তুমি এই রকম করে কাটো, এই রকম করে কেটে দাও। কেটে গেলে বাবু এখানে একটা আলু অর্ধেক উপরে, অর্ধেক নিচের, অর্ধেক রিফ্লেকশন হয়ে যাবে, এখানে উপর অর্ধেক নিচের অর্ধেক, উপর নিচে উপর নিচে, অর্ধেক অর্ধেক করে কাটিং হয়ে যাবে। তাহলে উপরের অর্ধেক নিচের অর্ধেক হচ্ছে পরস্পরের মিরার ইমেজ হয়ে যাচ্ছে, দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, সুতরাং বলতে পারি যে সিগমা প্লেন পাস করছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। তাহলে যাই রয়েছে সবগুলোই কিন্তু অপটিক্যালি, এগুলো সবই সবই হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এরা স্কোয়ার প্ল্যানারে যাই আছে সবগুলোই কিন্তু all are all types are কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সব টাইপ কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এও ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, এটাও কিন্তু ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, এটাও কিন্তু ইনঅ্যাক্টিভ। তাহলে সবাই হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ স্কোয়ার প্ল্যানার মানেই কিন্তু প্লেন অফ সিমেট্রি থাকবে, নিচ দিয়ে এইরকম করে কাটিং করলে কিন্তু হবে না, তোমাকে দেখতে হবে ম্যাক্সিমাম সিমেট্রি কিভাবে পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এইরকম করে কাটিং করো, দেখো সবার সব প্লেন অফ সিমেট্রি সবার হবে স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো করে। ঠিক আছে, তো এখানে আমরা মোটামুটি আমরা কভার করলাম যে 4 কোঅর্ডিনেশনের জন্য, 4 কোঅর্ডিনেশনের জন্য, এইটা আমি বারবার বললাম কিন্তু এটা সিস ট্রান্স বলতে পারবে না, তুমি বলবে 3টা আইসোমার পাবে, হ্যাঁ, তাহলে 4টা যখন আলাদা হবে, তিনটা আইসোমার পাবে, সিস ট্রান্স কিন্তু নয়। আর এদের ক্ষেত্রে ধরো দুটো অ্যামোনিয়া আর হচ্ছে একটা ক্লোরাইড একটা ব্রোমাইড, তাহলে এর ক্ষেত্রে সিস ট্রান্স পাবে, দুটো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, মানে আইসোমারিজম না, দুটো জিওমেট্রিক্যাল আইসোমার, একটা সিস একটা ট্রান্স। এর ক্ষেত্রেও দুটো দুটো হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার পাবে, একটা সিস হবে, এই যে দেখো একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স, এর ক্ষেত্রে দুটো জিআই, এর ক্ষেত্রেও একটা সিস হচ্ছে একটা ট্রান্স হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু সিস ট্রান্স হবে না, বাট 3টা আইসোমার, তুমি 3টা আইসোমার বলতে 3টা ডিফারেন্ট স্ট্রাকচার পাচ্ছ, তাহলে এই হচ্ছে ভেরিয়েশন। এবার তোমাকে পরীক্ষায় কি এরকম দেবে না, তোমাকে কিন্তু কোবাল্ট দিয়ে দিবে, তার সঙ্গে দুটো অ্যামোনিয়া আর দুটো হচ্ছে ক্লোরাইড দিয়ে দেবে, তাহলে তোমাকে ধরতে হবে এই যে দেখো না, এই রকম করে তোমাকে দেওয়া থাকবে, তোমাদের এই রকম দেওয়া থাকবে, এই যে দেখো তোমাদের এই রকম দেওয়া থাকবে, দেখো একটা এম, এটাকে এম ধরে নেবে, তাহলে এটা কি টাইপের বলো তো, এটা এম, এটা অ্যামোনিয়া দুটো রয়েছে, তাহলে সেম টাইপের দুটো, মানে MA2, একটা আলাদা লিগ্যান্ড মানে বি, আর একটা আলাদা লিগ্যান্ড, তাহলে MA2BC টাইপের। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এ তোমাকে দেখতে হবে আগে যে এটা টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার, যদি স্কোয়ার প্ল্যানার হয় একটা সিস হবে একটা ট্রান্স হবে, আর অপটিক্যালি অ্যাক্টিভ তো আইসোমার তুমি পাবে না কারণ সিগমা রয়েছে। তাহলে যখন তোমাকে নাম্বার অফ আইসোমার ক্যালকুলেট করতে বলবে, তখন উভয় তোমাকে ক্যালকুলেট করতে হবে, তোমাকে দেখতে হবে অপটিক্যালি আইসোমার কটা রয়েছে, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার,
আর জিওমেট্রিক্যাল আইসোমার কটা রয়েছে, সবার যোগফল নিয়েই টোটাল নাম্বার অফ আইসোমার হবে। তাহলে যদি স্কোয়ার প্ল্যানার হয়, স্কোয়ার প্ল্যানারে হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দুটো হবে, একটা সিস আর একটা ট্রান্স। আর অপটিক্যাল আইসোমার এখানে কি পাবে? অপটিক্যাল আইসোমার না, এখানে কিন্তু অপটিক্যাল আইসোমার 0, তার কারণ স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হলে ওই যে দিস ইজ মাই চাঁচা, চেঁচে দাও, মানে মাঝখান দিয়ে এরকম কেটে দাও, রুটির মতো স্লাইস করে দাও, হ্যাঁ, মানে ওটাকে কি বলে গো, স্যান্ডউইচের মতো কেটে দাও, দিস ইজ মাই চাঁচা। ঠিক আছে, তো এর ক্ষেত্রে পাবে না, তাহলে টোটাল নাম্বার অফ আইসোমার দুটো হয়ে যাবে। কিন্তু যদি এটা বলে যে টেট্রাহেড্রাল, তাহলে যদি এটা স্কোয়ার প্ল্যানারের জন্য, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানারের জন্য, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানারের জন্য, হ্যাঁ। যদি এইটা যদি টেট্রাহেড্রাল হয়ে যায়, টেট্রাহেড্রাল হয়ে গেলে, টেট্রাহেড্রালে তো নো জিআই, জিওমেট্রিক্যাল আইসোমার তো পাওয়াই যায় না, টেট্রাহেড্রালে নো জিআই হয়, তাহলে নো জিআই, এর ক্ষেত্রে জিআই পাবে না। আর অপটিক্যাল অ্যাক্টিভিটি এর ক্ষেত্রে হয় না। টেট্রাহেড্রালের একটি মাত্র জায়গা রয়েছে যেখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি হয়, সেটা হচ্ছে এবিসিডির ক্ষেত্রে, তাই না? এর ক্ষেত্রে কিন্তু নো অপটিক্যাল আইসোমারও কিন্তু এখানে হয় না। বুঝতে পেরেছো? পরীক্ষায় এরকম কোশ্চেন দেবে, মানে তোমাকে ধরো কোবাল্ট দিল, যে এই রকম তোমাকে দেবে, এই যে দেখো না, এর ক্ষেত্রে ধরো তোমাকে প্লাটিনাম দিয়েছে, তোমাকে বলবে এর ক্ষেত্রে কটা আইসোমার, তাহলে তোমাকে ভাবতে হবে MA2BC মানে এই কমপ্লেক্সের ক্ষেত্রে। এবার তোমাকে অবশ্যই জানতে হবে যে টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার, এটা তো তুমি পরে জেনে যাবে, তোমাকে ভিভিটি যখন পড়ানো হবে, যখন সিএফটি পড়ানো হবে, সেখানে তুমি তো বুঝতে পেরে যাবে যে এটা টেট্রাহেড্রাল নাকি স্কোয়ার প্ল্যানার, তাহলে সেই অনুযায়ী তোমাকে ডিসিশন নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো, কত ইন্টারেস্টিং জিনিস। আগে তোমাকে টেট্রাহেড্রাল না স্কোয়ার প্ল্যানার ভাবতে হবে, তারপরে তার জিওমেট্রিক্যাল হবে কটা, অপটিক্যাল হবে কটা, জিওমেট্রিক্যাল অপটিক্যাল দুটোকে যোগ করে আমরা টোটাল আইসোমার করবো। আবার একটা ইন্টারেস্টিং দেখো, ধরো টেট্রাহেড্রাল হলো, সাপোজ ধরো এই রকম করে কোনো একটা মেটাল রয়েছে ABCD, হ্যাঁ, ধরো চারটা আলাদা আলাদা লিখে, হ্যাঁ, এইটা কি হবে, হ্যাঁ এইটা দেখো, এইটা হচ্ছে ABCD, দেখো এম মেটাল, তারপরে এটা হচ্ছে পিরিডিন একটা, এটা অ্যামোনিয়া আলাদা, বিআর একটা, সিএল একটা, মানে ABCD চারটা আলাদা লিগেন্ড রয়েছে। তাহলে এর ক্ষেত্রে যদি তোমাকে বলে দেয় যে টেট্রাহেড্রাল, তাহলে টেট্রাহেড্রাল হলে নো জিআই, জিওমেট্রিক্যাল আইসোমার, অপটিক্যাল অ্যাক্টিভিটি ইয়েস, একটা অপটিক্যাল আইসোমার হবে, তাহলে এর ক্ষেত্রে নো জিআই, এই জিওমেট্রিক্যাল আইসোমার তুমি পাবে না। অপটিক্যাল আইসোমার ইয়েস, এটা অপটিক্যালি অ্যাক্টিভ না, একটাই তো টেট্রাহেড্রালের একটাই হচ্ছে, এটা যদি টেট্রাহেড্রাল হয় আর কি, এটা হচ্ছে টেট্রাহেড্রাল যদি হয় আর কি, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি একটা একমাত্র হয় টেট্রাহেড্রালের ক্ষেত্রে, সেটা এবিসিডির ক্ষেত্রে। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার রয়েছে মানে একটা প্লাস হবে একটা মাইনাস, তাহলে টোটাল আইসোমার কটা হবে? তাহলে টোটাল হচ্ছে দুটো পাবো, টোটাল দুটি আইসোমার, একটা হচ্ছে প্লাস আইসোমার আর একটা হচ্ছে মাইনাস আইসোমার, বা একটা ডি আর একটা হচ্ছে এল, তাহলে টোটাল নাম্বার অফ আইসোমার দুটো হবে জিওমেট্রিক্যাল আইসোমার। এইভাবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, ঠিক আছে। সো আস্তে আস্তে যখন আমরা কোশ্চেন সলভ করব তখন এই জিনিসগুলো আমরা জেনে যাব, ঠিক আছে। এইটা আমি মুছে দিলাম, অ্যাকচুয়ালি এগুলো পরে আমাদের আলোচনা হবে, ঠিক আছে, এগুলো আমাদের পরে আলোচনা হবে, কোশ্চেন দিয়ে আমরা ডিসকাস করে নেব। তো তোমাদের কোঅর্ডিনেশন নাম্বার 4 অবধি আমি করালাম, এরপরে তোমাদের কোঅর্ডিনেশন নাম্বার 6 শুরু হবে। কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে আমি একই স্টাইলে তোমাদের দেখাবো যে সেখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি কেমন রয়েছে, হ্যাঁ, এটা মুছে দিলাম, পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যদি পারো তো তুলে রাখতে পারো, না হলে পরে তো আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এখানেই আমাদের মোটামুটি কোঅর্ডিনেশন নাম্বার 4 এর গল্পটা শেষ হলো। কোঅর্ডিনেশন নাম্বার 6 এ একটু জাস্ট দেখিয়ে সেখানে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে অনেক ব্যাপার স্যাপার ছিল, আমি চেষ্টা করবো সামারি করে তোমাদের জিনিসটাকে দিয়ে দেওয়ার পিডিএফটা, ঠিক আছে। ভিডিওগুলো দেখে আগে বোঝার চেষ্টা করো, বইতে তো সব রয়েছে কিন্তু এই ফরম্যাটে নেই, তোমরা নিজেরা সুন্দর করে সাজিয়ে নেবে, ঠিক আছে, ভালো করে সাজিয়ে নেবে, দেখবে অসুবিধা হবে না, ঠিক আছে। পরের ক্লাসে আবার দেখা হবে, যেখানে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য আমরা আইসোমারিজমগুলো দেখব, ঠিক আছে। তাহলে পরের ক্লাসে দেখা হবে, টাটা তাহলে আজকের মতো।